হ্যালো বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। তো আজকে পরেরটুকু সহ সম্পূর্ণ গল্পটা আপলোড করা হয়েছে। যারা প্রথম সিজন শুনেছেন তারা একটু টেনে শুনে নেবেন, টাইম মেনশন করা আছে। আর যারা নতুন তারা সম্পূর্ণ গল্পটা মনোযোগ দিয়ে শুনবেন। জীবনটা বড় অদ্ভুত। কিছু মানুষের জীবন জন্ম থেকে আলোয় ভরা থাকে, আর কিছু মানুষের জীবন শুরু হয় অন্ধকার দিয়ে। আমি সেই অন্ধকারের মানুষদের একজন। আমার গল্পের সুখের শুরু নেই, আছে শুধু হারানোর গল্প। ছোটবেলা থেকে আমি শিখে গেছি, এই পৃথিবীতে দুর্বলদের জন্য কেউ অপেক্ষা করে না, কেউ হাত ধরে না, কেউ পাশে দাঁড়ায় না। সবাই শুধু শক্তিশালীদের সম্মান করে আর দুর্বলদের পিষে দেয়। অব্র একটা পুরনো কাঠের চেয়ারে বসে আছে। হোটেলের রান্নাঘরের পাশের ছোট্ট ঘরটা সবসময় একটু অন্ধকার থাকে। সেই অন্ধকারেই মাথা নিচু করে বসে বসে অব্র নিজের জীবনের কথাগুলো মনে মনে বলছে। তার চোখে কোনো পানি নেই, কিন্তু চোখের গভীরে জমে আছে অনেক বছরের কষ্ট। সে ভাবছে তার জীবনের করুণ পরিণতির কথা। আমি যখন খুব ছোট তখনই মা চলে গেলেন। মা মারা যাওয়ার দিনটা আজও আমার মনে আছে। সেদিন আমি মায়ের হাত ধরে কেঁদেছিলাম, আর মা শুধু আমার মাথায় হাত রেখে বলেছিল, অব্র, শক্ত ছেলে হবি। কিন্তু আমি বুঝিনি ওটাই ছিল মায়ের সাথে আমার শেষ কথা। মা চলে যাওয়ার কয়েক মাস পর বাবা একটা দুর্ঘটনায় মারা গেলেন। সেদিন থেকে পৃথিবীটা আমার জন্য পুরো বদলে গেল। যে আত্মীয়রা আগে আমাদের বাসায় এসে হাসি মুখে কথা বলতো, তারাই আমাকে দেখলে মুখ ফিরিয়ে নিত। কেউ আমাকে নিজের কাছে রাখতে চায়নি, কারণ আমি ছিলাম বোঝা। একটা ছোট অনাথ ছেলে, যার না আছে টাকা, না আছে কেউ। শেষ পর্যন্ত আমি রাস্তায় নেমে গেলাম। হ্যাঁ, একটা ছোট ছেলে, যার ঘর ছিল না, যার খাবার ছিল না, যার জন্য অপেক্ষা করার মতো কেউ ছিল না। অনেক রাত আমি ফুটপাতে শুয়ে কাটিয়েছি। ক্ষুধায় পেট চলতো, কিন্তু খাবার ছিল না। শীতে ঠান্ডায় কাঁপতাম, কিন্তু গায়ে দেওয়ার মতো কম্বল ছিল না। সেই ছোট বয়সেই আমি বুঝে গিয়েছিলাম, এই পৃথিবীতে বাঁচতে হলে নিজের সাথে নিজেকেই লড়তে হয়। একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় একটা বড় হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম। ভেতরে মানুষ হাসছে, খাচ্ছে, আনন্দ করছে, আর বাইরে দাঁড়িয়ে একটা ছেলে ভাবছে, আজ কি কিছু খেতে পারবো। সেদিন আমি সাহস করে হোটেলের ভিতরে ঢুকে পড়লাম। ম্যানেজারের সামনে গিয়ে বলেছিলাম, স্যার, আমি কাজ করতে চাই। তিনি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললেন, এই বয়সে কাজ করবি? আমি মাথা নিচু করে বলেছিলাম, খেতে হবে স্যার, না হলে আমি বাঁচবো না। সেই দিন থেকে শুরু হয়েছিল আমার নতুন জীবন, একটা হোটেলে কাজ করা সাধারণ ছেলের জীবন। কিন্তু তখনও আমি জানতাম না, ভাগ্য আমাকে এমন একটা পথে নিয়ে যাবে, যেখানে একদিন মানুষ আমাকে নাম ধরে ডাকবে না, ডাকবে ভয় পেয়ে। অব্র নিজের ভাবনার জগতে ডুবেছিল। চোখের সামনে যেন ছোটবেলার সব কষ্টের দৃশ্যগুলো ভেসে উঠছিল। ঠিক তখনই হঠাৎ একটা কড়া গলার শব্দ তার কানে ভেসে এলো। এই যে অভ্র, বসে বসে কি স্বপ্ন দেখছিস? এটা কি তোর বাপের বাড়ি নাকি? কাস্টমার বসে আছে আর তুই এখানে বসে সময় নষ্ট করছিস। যা, তাড়াতাড়ি গিয়ে কাস্টমারের খাবার দে। ম্যানেজারের ধমক শুনে অব্র চমকে উঠে দাঁড়িয়ে গেল। সে মাথা নিচু করে আস্তে করে বলল, জি স্যার, এখনই যাচ্ছি। তারপর আবার নিজের কথাগুলো বুকের ভেতর লুকিয়ে রেখে কাজে মন দিল অভ্র। হাতে ট্রে নিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে বেড়াতে লাগলো। কাস্টমারদের দিকে তাকিয়ে ভদ্র গলায় বলছে, স্যার, কি লাগবে? ম্যাডাম, আপনাকে কি দিতে পারি? কেউ বলছে কফি আনতে, কেউ বলছে বিরিয়ানি, কেউ বলছে ঠান্ডা ড্রিঙ্কস। অব্র সব শুনে শুনে দ্রুত এনে দিচ্ছে। মুখে ক্লান্তি থাকলেও কাজে কোনো ভুল করছে না। অব্র আবার নিজের কাজে মন দিল। হাতে ট্রে নিয়ে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে ঘুরে কাস্টমারদের সার্ভিস দিচ্ছে। হোটেলের ভেতরে তখন অনেক ভিড়। কারো হাসির শব্দ, কারো কথা বলার শব্দ, কোথাও আবার থালা বাসনের শব্দ মিলিয়ে পুরো জায়গাটা যেন ব্যস্ততায় ভরে গেছে। অব্র চুপচাপ নিজের কাজ করে যাচ্ছে। কার কি লাগবে, কে কি বলছে, সব মন দিয়ে শুনে দ্রুত এনে দিচ্ছে। কারণ সে জানে এই চাকরিটাই এখন তার বাঁচার একমাত্র ভরসা। ঠিক তখনই হঠাৎ হোটেলের সামনে একটা দামি গাড়ি এসে থামলো।
গাড়িটা এতটাই দামি যে আশেপাশে থাকা অনেকেই অবাক হয়ে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর গাড়ির দরজা খুলে একে একে কয়েকটা মেয়ে নামলো। সবাই আধুনিক পোশাক পরা, দামি ব্যাগ, চোখে সানগ্লাস। তাদের দেখলেই বোঝা যায় তারা বড়লোক পরিবারের মেয়ে। তারা সবাই নিজের মধ্যে হাসতে হাসতে হোটেলের ভিতরে ঢুকলো। ওরা আসলে একদল বান্ধবী। প্রায় এভাবেই ঘুরতে বের হয়, রেস্টুরেন্টে খেতে আসে, আড্ডা দেয়। তাদের মধ্যে যে মেয়েটা সবচেয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে হাঁটছে তার নাম নীলা। নীলা শহরের সবচেয়ে ধনী মানুষের মেয়েদের একজন। তার বাবা এতটাই প্রভাবশালী যে পুরো শহর তাকে এক নামেই চেনে। টাকার, ক্ষমতা, প্রভাব, কোনো কিছুরই অভাব নেই তাদের পরিবারে। ওরা এসে হোটেলের মাঝখানের একটা বড় টেবিলে বসলো। হাসাহাসি, আড্ডা আর নিজেদের মধ্যে গল্প শুরু হয়ে গেল। অব্র দূর থেকে সব দেখছিল। ম্যানেজার চোখের ইশারায় তাকে ওদের টেবিলে যেতে বলল। অব্র দ্রুত মেনু কার্ড হাতে নিয়ে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। ম্যাডাম কি খাবেন? আগে মেনু কার্ড দাও। অব্র তাড়াতাড়ি মেনু কার্ড এগিয়ে দিল। ওরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করতে লাগলো। একজন বলল, আমি পাস্তা খাবো। আমার জন্য চিকেন ফ্রাই আর কোল্ড ড্রিঙ্কস। আমার জন্য বিরিয়ানি আনো। সবাই নিজেদের মতো অর্ডার দিতে লাগলো। শেষে নীলা মাথা তুলে অব্রের দিকে তাকালো। আমার জন্য স্পেশাল বিরিয়ানি আর কফি আনবেন, আর হ্যাঁ, যেন বেশি সময় না লাগে। জি ম্যাডাম। অব্র দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। এক এক করে সব খাবার তৈরি করে ট্রেতে সাজিয়ে নিয়ে আসতে লাগলো। প্রথমে একজনের পাস্তা দিল, তারপর আরেকজনের চিকেন ফ্রাই। সবাই খুশি হয়ে খেতে শুরু করলো। অব্র আবার রান্নাঘর থেকে একটা ট্রে নিয়ে এলো। এই ট্রেতেই ছিল নীলার বিরিয়ানির প্লেট। সে খুব সাবধানে প্লেটটা নামাতে যাচ্ছিল। ঠিক তখনই হঠাৎ পাশ দিয়ে একজন ওয়েটার ধাক্কা লাগিয়ে চলে গেল। ধাক্কা লাগতেই অব্রের হাত কেঁপে উঠল, আর পরের মুহূর্তেই ছপাত পুরো বিরিয়ানির প্লেটটা গিয়ে পড়ল নীলার গায়ের ওপর। এক মুহূর্তের জন্য পুরো টেবিলটা যেন থমকে গেল। নীলার দামি ড্রেসে বিরিয়ানি আর ঝোল লেগে গেছে। সে কয়েক সেকেন্ড হতবাক হয়ে বসে রইল। তারপর হঠাৎ রাগে ফেটে পড়ল। এই, কি করছিস তুই? অন্ধ নাকি? দেখে কাজ করতে পারিস না? তার বান্ধবীরাও অবাক হয়ে তাকিয়ে আছে। নীলা দাঁড়িয়ে পড়ে রাগে চিৎকার করে বলল, এই নোংরা ছেলে, তোর সাহস কত বড়, আমার গায়ের উপর খাবার ফেলছিস? অব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার চোখে লজ্জা, ভয় আর অসহায়ত্ব। অব্র আস্তে করে বলল, সরি ম্যাডাম, ভুল হয়ে গেছে। সরি বললেই সব শেষ? জানিস আমার এই ড্রেসের দাম কত? হোটেলের ভেতরে সবাই তাকিয়ে আছে, আর অব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চুপচাপ সব অপমান সহ্য করছে। নীলার গায়ের ওপর বিরিয়ানি পড়ার পর পুরা হোটেলের ভেতরটা এক অদ্ভুত নীরবতায় ভরে গেল। চারপাশের মানুষ খাওয়া থামিয়ে তাকিয়ে আছে। কারো চোখে বিস্ময়, কারো চোখে কৌতূহল, আবার কেউ কেউ মুচকি হেসে দেখছে পুরো ঘটনাটা। কিন্তু নীলা রাগে যেন আগুন হয়ে গেছে। তার মুখ লাল হয়ে উঠেছে। সে নিজের ড্রেসের দিকে তাকিয়ে আরো ক্ষেপে গেল। এই ওয়েটার, এই ম্যানেজারকে ডাক তো, এক্ষুনি ডাক। ম্যাডাম প্লিজ রাগ করবেন না, ভুল হয়ে গেছে। চুপ, একটা কথা বলবি না, ম্যানেজারকে ডাক। হোটেলের এক কর্মচারী তাড়াতাড়ি গিয়ে ম্যানেজারকে খবর দিল। কয়েক মুহূর্ত পর ম্যানেজার তাড়াহুড়া করে সেখানে এসে দাঁড়ালো। চারপাশে এত মানুষ জড়ো হয়েছে দেখে সে একটু ভয়ও পেয়ে গেল। জি ম্যাডাম, কি হয়েছে? কি হয়েছে দেখতে পাচ্ছেন না? আপনার ওই কর্মচারী আমার ড্রেস নষ্ট করে দিয়েছে। ম্যানেজার তখন নীলার ড্রেসের দিকে তাকালো। সত্যি বিরিয়ানি আর ঝোল লেগে পুরো ড্রেসটা নষ্ট হয়ে গেছে। ম্যানেজার রেগে অভ্রের দিকে তাকালো। এই অভ্র, তুই কি করেছিস সেটা? তোকে কতবার বলেছি সাবধানে কাজ করতে? স্যার, ভুল হয়ে গেছে। ভুল হয়েছে মানে? আমার এই ড্রেসের দাম জানেন? এই ড্রেস নষ্ট করেছে, এবার এর দাম দিতে হবে। ম্যাডাম দেখুন, ভুল তো হয়ে গেছে, আমরা ক্ষমা চাইছি। না, সরি বললেই সব শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, আমার ড্রেসের দাম দিতে হবে। অব্র মাথা তুলে একবার তাকালো। তার চোখে ভয় স্পষ্ট। অব্র আস্তে করে বলল, ম্যাডাম, আমার সারা মাসের বেতনও তো এত না। তার কণ্ঠে অসহায়ত্ব স্পষ্ট, কিন্তু নীলার মুখে কোনো দয়া নেই। সে রাগী কণ্ঠে বলল, আমি কি জানি তোর বেতন কত? সেটা আমার সমস্যা না। আমার ড্রেস নষ্ট হয়েছে, এবার এর দাম দিতেই হবে।
অব্র পুরোপুরি বিপদে পড়ে গেল। সে বুঝতে পারছে না এখন কি করবে। তার কাছে তো এত টাকা নেই, সারা মাস কাজ করেও সে এত টাকা পায় না। সে আবার আস্তে করে বলল, ম্যাডাম আমি সরি বলেছি, প্লিজ আমাকে মাফ করে দিন। কিন্তু নীলা একদমই শুনতে রাজি না। তার চোখে স্পষ্ট রাগ আর অহংকার। না, সরি শুনতে চাই না আমি। টাকা দে, না হলে কিন্তু ভালো হবে না। অব্র তখন একেবারে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, হাত দুটো কাঁপছে। সে বুঝতে পারছে আজ শুধু সরি বললে এই বিপদ থেকে সে বাঁচতে পারবে না। নীলার কথা শুনে অব্র একেবারে চুপ হয়ে গেল। তার মাথা নিচু, চোখে স্পষ্ট অসহায়তা। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো এখন কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। কেউ ভাবছে ছেলেটা এখন কি করবে, কেউ আবার মনে মনে ভাবছে বড়লোকের মেয়ের সাথে ঝামেলা করে আজ হয়তো চাকরিটাও যাবে। অব্র কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে একটু সরে গিয়ে এক পাশে দাঁড়ালো। সবার চোখ যেন তখনও তার দিকেই, কিন্তু সে এমন ভাবে দাঁড়ালো যেন কেউ বুঝতে না পারে সে কি করছে। অব্র পকেট থেকে তার পুরনো মোবাইলটা বের করলো। মোবাইলটা দেখতে খুব সাধারণ, একদম সাধারণ একটা ওয়েটারের ফোন, কিন্তু ফোনটা হাতে নিয়ে সে দ্রুত একটা SMS টাইপ করতে লাগলো। তাড়াতাড়ি হোটেলের সামনে আসো, টাকা নিয়ে আসবে। আমি একটু বিপদে পড়েছি, আর এখানে এসে সাধারণ মানুষের মতো টাকা দেবে। এমন ভাব করবে যেন আমার কষ্ট সহ্য করতে না পেরে টাকা দিচ্ছ, কেউ যেন কিছু বুঝতে না পারে। মেসেজটা পাঠিয়ে দিয়ে অব্র আবার ফোনটা পকেটে রেখে দিল। তারপর গভীর একটা নিঃশ্বাস ফেলল। মুখে আবার সেই অসহায় চেহারা এনে ধীরে ধীরে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। নীলা তখনও রাগে ফুঁসছে। কি হলো, টাকা দিবি নাকি পুলিশ ডাকবো? ম্যাডাম একটু সময় দিন। সময়? আমার সময় নষ্ট করার সাহস কিভাবে হলো তোর? অব্র চুপ করে গেল। তার মুখে কোনো উত্তর নেই। চারপাশে সবাই এই দৃশ্যটা দেখছে। কেউ কেউ আবার ফিসফিস করে কথা বলছে। কেউ বলছে বেচারা ছেলেটা বড় বিপদে পড়েছে, আর কেউ বলছে এই মেয়েটার সাথে ঝামেলা করলে শেষ। অব্র মাথা নিচে করে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখের গভীরে যেন অন্যরকম একটা শান্তি। কারণ সে জানে কিছুক্ষণের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর কেউ কল্পনাও করতে পারবে না এই সাধারণ ওয়েটারের জীবনের পেছনে কত বড় রহস্য লুকিয়ে আছে। অব্র মোবাইল থেকে SMS পাঠানোর পর কয়েক মিনিটের মধ্যেই হোটেলের দরজা আবার কড়া শব্দে খুলে গেল। দামি স্যুট পরা এক ব্যক্তির পা হেঁটে এসে দাঁড়ালো টেবিলের সামনে। সে এক নজর নীলার দিকে তাকালো। তার চোখে কোনো ভয় নেই, কিন্তু দৃঢ়তা আছে, যা দেখলেই বোঝা যায় সে ভয় পায় না। এই নিন টাকা। গার্ড হাতে থাকা টাকা নীলার দিকে ছুড়ে দিল। তার কণ্ঠে এমন এক ধাক্কা যা পুরো টেবিলে থাকা মানুষের তাক লাগিয়ে দিল। এত বড়লোক হয়ে যদি এই সামান্য ড্রেসের জন্য গরিব মানুষের ওপর জুলুম করেন, তাহলে এমন বড়লোকের দাম নেই। নীলা এক মুহূর্তের জন্য চুপ হয়ে রইল। তার চোখে রাগ আর বিস্ময় একসাথে ফুটে উঠল। কে তুই? কি সাহস দেখাচ্ছিস আমার সঙ্গে? আমি সাধারণ জনতা, কিন্তু এই সামান্য টাকার জন্য এত বাজে ব্যবহার না করলেও পারতেন। নীলার চোখে অগ্নি ছড়ে উঠল। সে তখন রেগে রেগে অব্রের দিকে তাকালো। তোর জন্য সব হয়েছে, তোর জন্য আমাকে কথা শোনাচ্ছে যে কেউ। তোকে আমি দেখে নেব। অব্র মাথা নিচু করে চুপ করে আছে। তার গলার কণ্ঠে কম্পন, চোখে ভয়, কিন্তু মনটা এক অদ্ভুত স্থিরতায় ভরা। কারণ সে জানে কেউ কিছু বুঝতেই পারবে না এই সাধারণ পরিস্থিতির আড়ালে তার জীবন ঠিক কতটা শক্তিশালী। নীলার আগে ফুঁসতে ফুঁসতে সরে গেল। টেবিলে থাকা অন্য মেয়েরা আরেকবার চুপচাপ হেসে ফেলল। অব্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার হাত কাঁপছে, চোখে ভয়, কিন্তু চারপাশের মানুষ কিছুই বুঝতে পারছে না। গার্ড এসে টাকা হাতে দিয়ে তাকে সাহায্য করেছে, এমনভাবে যেন কেউ জানতে না পারে যে অব্র আজ বিপদে পড়েছিল। অব্র ধীরে ধীরে সব প্লেট গুছিয়ে রান্নাঘরে ফিরল। তার মনে যেন এক অদ্ভুত ভার পড়েছে, একদিকে ভয়ের চাপ আর অন্যদিকে দায়িত্বের বোঝা। সকাল থেকে হোটেলের সব কাজ শেষ করে অব্র বাড়ি ফিরল। ছোট্ট নীরব একটা অ্যাপার্টমেন্ট, একটি সাধারণ মানুষের মতো, যেখানে শুধু সে একাই থাকে। অব্র হালকা কিছু খাবার রান্না করে বসে খেতে শুরু করলো। চামচ দিয়ে এক এক কাঁচা সবজি আর রুটি খেতে খেতে মনে মনে ভাবছে, আমার পরিবার থাকলে আজ হয়তো জীবনটা অন্যরকম হতো।
আমার মা থাকতো, আমার বাবা থাকতো, আমার পাশে কেউ থাকতো। এভাবে বসে বসে তার মনে পুরনো স্মৃতি ফিরে আসে। হঠাৎ মোবাইলের রিং শুনে সে চোখ মেলে। তার গার্ড কল করেছে। অব্র ফোনটি ধরল। বস, রাতে কিছু অস্ত্র পাচারের খবর পাওয়া গেছে। কিছু বিপজ্জনক লেনদেন হতে পারে, আমাদের নজর রাখতে হবে। অব্র চোখ জোরে মেলে। তার ভাঙা হৃদয়, ক্লান্ত মন সব মিলিয়ে আবার তেজে ভরে উঠল। আমি আসছি। হালকা খাবারের প্লেট রেখে অব্র আবার জোরে নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। চোখে দৃঢ়তা, হাতের শক্তি, মনে মনে এক অদ্ভুত শক্তি জাগছে। কারণ আজও জীবন তাকে কঠিন পরীক্ষা দিতে চলেছে। আজও তাকে আবার তার ভয় আর অসহায়ত্ব সবকে ছাপিয়ে কাজ করতে হবে। রাত গভীর, শহরের আলো কেবল দূরে দূরে ঝলমল করছে। শান্তি ভাঙছে গাড়ির হর্ন আর দূরের কুকুরের ডাক দিয়ে। বাসার বাইরের একটি কালো গাড়ি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। তার ভেতরে বসে আছে অব্র। গাড়িটা যেন তার একমাত্র সঙ্গী। হাতে জড়িয়ে আছে স্টিয়ারিং, চোখে ঠিক লক্ষ্য স্থির। সে চুপচাপ কিন্তু মনে মনে ভাবছে, এই রাত তার জন্য শুধু কাজ নয়, এটা পরীক্ষা, এটা ঝুঁকি, এটা এক ধরনের যুদ্ধ। অব্র ধীরে ধীরে গাড়ি চালাতে শুরু করলো। রাস্তা ঘুরে ঘুরে শহরের অন্ধকার এলাকায় প্রবেশ করছে। প্রতি মোড়ে চোখ সজাগ, প্রতি সিগনালে মনোযোগী, কারণ সে জানে এখানে একটি ভয়ঙ্কর অস্ত্র পাচারের চক্র অপেক্ষা করছে। এটি শুধুই এক সাধারণ রাত নয়, এখানে যদি ভুল করা যায় ফল ভয়াবহ হবে। গাড়ি এক গোপন আস্তানার সামনে থেমে গেল। কিছু দূরে হালকা আলো, সেটি শুধু চক্রের লোকদের চোখে লাগছে। অব্র গাড়ি থেকে নামলো। রাতের অন্ধকারে সে ধীরে ধীরে এগিয়ে চলল। তার পা যতই নিশ্চুপ হোক, মনে মনে প্রতিটি দিক নজরদারি করছে। অল্প কিছু দূরে দাঁড়িয়ে গার্ডরা অব্রকে সালাম জানালো। গার্ডরা একে একে তার দিকে তাকিয়ে মাথা নত করলো। গার্ডরা জিজ্ঞেস করলো, বস, কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক, কিন্তু নজর রাখো, আজকে রাতে কিছু ঘটবে। গার্ডরা তৎক্ষণাৎ তার নির্দেশ মেনে অবস্থান নিল। সব দিক নজরে রাখলো। কোনো অদ্ভুত শব্দ, কোনো অপ্রত্যাশিত ঘটনা তাদের চোখে এলো কিনা তা খুঁজে দেখছে। অব্র আস্তানার ভেতরে ঢুকলো। পাশে অন্ধকার, পেছনে নিঃশব্দে রাখা গার্ডরা। সবার চোখে সতর্কতা। এক এক করে অস্ত্র পাচারের লোকেরা এখানে ঢুকছে, অন্যদিকে তাদের চক্র গোপন পরিকল্পনা করছে। অব্র চুপচাপ তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। প্রতিটি কার্গো, প্রতিটি লেনদেন, সবকিছু মনে মনে লিপিবদ্ধ করছে। তার মনে হচ্ছে প্রতিটি মুহূর্তেই বিপদে ভরা, কিন্তু অব্র ভয় পাচ্ছে না, কারণ এই মুহূর্তে তার হাতে রয়েছে এক অদৃশ্য শক্তি, যা তাকে প্রতিটি পদক্ষেপে সঠিক দিক নির্দেশ করছে। হঠাৎ অব্র গোপনে মোবাইল বের করলো। ফোনে পুলিশের হটলাইন নম্বর ডায়াল করে। সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য লোকেশন পাঠালো। মাল যেন ধরে ফেলা হয়। প্রায় মিনিট 10 মধ্যেই পুলিশ এসে উপস্থিত হলো। পুলিশ দ্রুত তাদের চারপাশে ঘেরাও তৈরি করলো। অস্ত্র পাচারকারী চক্র যখন বুঝতে পারল তারা ধরা পড়েছে, কিছুক্ষণের মধ্যেই তাদের মাল জব্দ করা হলো। গার্ডরা অভ্রের দিকে তাকিয়ে মাথা নত করলো। বস, অসাধারণ, আমরা তো কোনো ক্ষতি ছাড়াই কাজটা শেষ করতে পেরেছি। অব্র নিঃশ্বাস ফেলল। চুপচাপ রাতের অন্ধকারে দাঁড়িয়ে মনে মনে ভাবল, এই জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি ঝুঁকি, সবই তাকে এক ধাপে এগিয়ে নিয়ে যাবে, যেখানে কোনো স্বাভাবিক মানুষ পৌঁছাতে পারবে না। যেখানে একদিন অব্র নামটা শুনলেই মানুষ কাঁপবে, কেননা সে আর শুধু হোটেলেরই সেই ছেলেটি নয়, সে হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ। রাত প্রায় শেষের দিকে। শহরের রাস্তা প্রায় ফাঁকা হয়ে গেছে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় পুরো রাস্তা যেন নিস্তব্ধ হয়ে আছে। অব্র কাজ শেষ করে গাড়িতে বসে বাসার দিকে ফিরছে। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে অদ্ভুত এক শান্ত ভাব, কারণ আজকের কাজটা সে সফলভাবেই শেষ করেছে। গাড়ি ধীরে ধীরে সামনে এগোচ্ছিল। হঠাৎ অব্রের চোখ রাস্তার একপাশে গিয়ে থামলো। দূরে একটা মেয়ে টলতে টলতে হাঁটছে, কখনো হাসছে, কখনো আবার হাত নেড়ে কিছু বলছে। মনে হচ্ছে যেন নিজের মধ্যেই কথা বলছে। অব্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর ড্রাইভারকে বলল, গাড়ি থামাও। ড্রাইভার অবাক হলেও গাড়ি থামিয়ে দিল। অব্র প্রথমে নিজের কোটটা খুলে গাড়ির সিটে রেখে দিল।
ভেতরে এখন শুধু একটা সাধারণ শার্ট, একদম সাধারণ মানুষের মতো লাগছে তাকে। অব্র ধীরে ধীরে গাড়ি থেকে নামলো, রাস্তার আলোর সামনে এগিয়ে গেল। আর কাছে যেতে সে অবাক হয়ে থেমে গেল। অব্র মনে মনে বলল, এটা তো নীলা। হ্যাঁ, হোটেল যে মেয়েটা একটু আগেই তাকে অপমান করেছিল, সেই এখন মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে টলতে টলতে হাঁটছে। স্পষ্ট বোঝা যাচ্ছে সে অনেক বেশি ড্রিঙ্কস করেছে। অব্র বিরক্ত হয়ে মাথা নাড়ল, তারপর একটু কাছে গিয়ে বলল, বড়লোক হলে কিভাবে ড্রিঙ্ক করে রাস্তায় পাগলামি করতে হবে? নীলা ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখ লাল, চোখে নেশার ঘোর। আমার টাকা আছে, আমি ড্রিঙ্কস করব, তাতে তোর কি? আমার কিছু না, কিন্তু এভাবে রাস্তায় থাকলে বিপদ হতে পারে। চলুন, আমি আপনাকে বাসায় পৌঁছে দিচ্ছি। যা খুশি হোক, তোর কি? অব্র এবার একটু বিরক্ত হয়ে গেল, কিন্তু নিজেকে শান্ত রেখে বলল, মেজাজ গরম না করে গাড়িতে উঠুন, আমি বাড়ি দিয়ে আসছি। হঠাৎ নীলা টলতে টলতে এগিয়ে এসে অব্রের সামনে দাঁড়ালো। তারপর আচমকা দুহাত তুলে অব্রের গলা জড়িয়ে ধরল। নীলা নেশা ভরা কণ্ঠে বলল, আগে আদর করা, তারপর যাব। অব্র একেবারে জমে গেল। সে এমন পরিস্থিতি একেবারেই আশা করেনি। চারপাশে কেউ নেই, নীরব রাস্তা, আর তার গলায় ঝুলে আছে শহরের সবচেয়ে বড় লোকের মেয়ে। অব্র পুরোপুরি বিপদে পড়ে গেল। সে বুঝতেই পারছে না এখন কি করা উচিত। রাতটা যেন ক্রমেই অদ্ভুত হয়ে উঠছে। নির্জন রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে অব্র, তার সামনে নেশায় টলতে থাকা নীলা। হঠাৎ নীলা এসে তার গলা জড়িয়ে ধরেছে। অব্র পুরো পরিস্থিতিতে একেবারে অপ্রস্তুত হয়ে গেছে। অব্র ধীরে ধীরে বলল, এসব কথা না বলে চলুন, এভাবে রাস্তায় থাকা ঠিক না। আমি আপনাকে বাসায় পৌঁছে দেই। নীলা তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। চোখে নেশা, কথায় জড়তা, সে যেন ঠিক বুঝতেই পারছে না সে কি করছে। হঠাৎ নীলা অব্রের মুখের দিকে তাকিয়ে আরো কাছে চলে এলো। তার আচরণে বোঝা যাচ্ছে সে পুরোপুরি নেশার ঘোরে আছে। নীলা হঠাৎ অব্রের ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। অব্র এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অব্রদ্রুত ড্রাইভারের দিকে তাকিয়ে ইশারা করলো। ড্রাইভার সব বুঝে নীরবে গাড়ি থেকে নেমে দূরে সরে গেল। এখন পুরো রাস্তা একেবারে ফাঁকা। অব্র ধীরে ধীরে নীলাকে সামলে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে গেল। নীলা তখনও তাকে শক্ত করে ধরে আছে। মনে হচ্ছে সে অব্রকে ছাড়তেই চাইছে না। অব্র বিরক্ত অথচ অস্বস্তি মিশ্রিত কণ্ঠে বলল, এসব করবেন না, পরে আবার আপনি নিজে রাগ করবেন। আমি কিচ্ছু বলবো না, শুধু আমাকে বাসায় নিয়ে চলো। অব্র দীর্ঘশ্বাস ফেলল, তারপর গাড়িতে বসে ইঞ্জিন চালু করলো। গাড়ি ধীরে ধীরে শহরের নির্জন রাস্তা পেরিয়ে এগিয়ে চলল। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা বাড়ির সামনে। উঁচু গেট, দামি আলো, চারপাশে পাহারা, বোঝাই যাচ্ছে এটা সাধারণ কারো বাড়ি না। অব্র ধীরে ধীরে নীলাকে গাড়ি থেকে নামালো। সে তখনও আধা ঘুমের মতো। গার্ডরা এসে দ্রুত নীলাকে ভেতরে নিয়ে গেল। অব্র কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে রইল, তার চোখে অদ্ভুত এক ভাবনা। সে মনে মনে বলল, এই মেয়েটা আজ আমাকে অপমান করেছিল, আর এখন আমি তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিলাম। অব্র আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, চুপচাপ গাড়িতে উঠে আবার অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। সে জানে না এই রাত, এই হঠাৎ দেখা তার জীবনের গল্পকে একদিন কত বড় মোড়ে এনে দেবে। গভীর রাত, শহর প্রায় ঘুমিয়ে পড়েছে। অব্র ধীরে ধীরে তার ছোট বাসার দরজা খুলে ভেতরে ঢুকলো। সারাদিনের ক্লান্তি শরীর জুড়ে জমে আছে। আজকের রাতটা যেন অন্যরকম ছিল। মাথার ভেতরে অদ্ভুত সব ভাবনা ঘুরছে। অব্র প্রথমে চুপচাপ বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। ঠান্ডা পানিতে মুখ ধুতে শরীরটা একটু হালকা লাগলো। তারপর একটা সাধারণ টি শার্ট পরে এসে বিছানায় বসলো। কিন্তু আশ্চর্যের বিষয়, চোখ বন্ধ করতেই একটা দৃশ্য বারবার সামনে ভেসে উঠছে। নীলার সেই আচরণ, রাস্তার মাঝে এসে হঠাৎ গলা জড়িয়ে ধরা তার নেশা ভরা কণ্ঠ, সবকিছু যেন বারবার মনে পড়ছে। অব্র বিরক্ত হয়ে মাথা নাড়ল। উফ, এই মেয়েটা তো একেবারে ঝামেলা।
সে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু যতই ঘুমানোর চেষ্টা করুক মনে বারবার সেই রাতের ঘটনাগুলোই ঘুরছে। অব্র মনে মনে বলল, কেন যে এই মেয়েটাকে সাহায্য করতে গেলাম? যদি কেউ দেখে ফেলতো তাহলে কত বড় ঝামেলা হয়ে যেত। এসব ভাবতে ভাবতেই ধীরে ধীরে তার চোখ লেগে এলো। রাতটা কেটে গেল। সকাল, সূর্যের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। অব্র ধীরে ধীরে ঘুম থেকে উঠল। সে তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর সাধারণ শার্ট আর প্যান্ট পরে প্রস্তুত হলো, কারণ তার জন্য নতুন দিন মানে আবার সেই হোটেলের কাজ। অব্র আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে হালকা হাসলো। জীবন যেমনই হোক, কাজ থামানো যাবে না। এই বলে সে বাসা থেকে বের হয়ে হোটেলের দিকে রওনা দিল। এদিকে শহরের এক বিশাল প্রসাদসম বাড়িতে ধীরে ধীরে নীলার ঘুম ভাঙছে। সে চোখ মেলতেই মাথা ধরে গেল। গত রাতের নেশার প্রভাব এখনো পুরো কাটেনি। নীলা ধীরে ধীরে উঠে বসলো। উফ, মাথাটা কেমন করছে। হঠাৎ তার মাথায় গত রাতের কিছু দৃশ্য ভেসে উঠল। রাস্তা, গাড়ি আর একজন ছেলের মুখ। ধীরে ধীরে সব মনে পড়তে লাগলো। সে কিভাবে রাস্তায় ছিল আর কিভাবে অভ্র তাকে সামলেছিল। সব মনে পড়তেই নীলার মুখ লাল হয়ে গেল। নীলা বিরক্ত হয়ে বলল, ছি ছি ছি, আমি ওই লোকটার সামনে এমন করেছি? না, এটা একদম ঠিক হয়নি। এই বলে সে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে বাথরুমের দিকে চলে গেল, গোসল করে নিজেকে ফ্রেশ করার জন্য। কিন্তু তার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। গত রাতে সেই ছেলেটা আসলে কে? আর সে জানে না এই ছেলেটার সাথেই তার জীবন বারবার জড়িয়ে পড়ছে। হোটেলের ব্যস্ত দুপুর, চারদিকে মানুষের কোলাহল, প্লেটের টুংটাং শব্দ। রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধে পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অব্র এক কোণে দাঁড়িয়ে ট্রে হাতে কাজ করছে। সাদা শার্টের হাতা একটু গুটিয়ে নিয়েছে, মুখে সেই পরিচিত শান্ত ভাব। বাইরে থেকে দেখলে মনে হবে একদম সাধারণ একজন ওয়েটার, যার কাজ শুধু মানুষের টেবিলে খাবার পৌঁছে দেওয়া। ম্যানেজার দূর থেকে চিৎকার করে বলল, অভ্র, ওই টেবিল নম্বর 7-এ পানি দাও, আর টেবিল 10-এ অর্ডার রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে যাও। ঠিক আছে স্যার, এখনই দিচ্ছি। সে দ্রুত রান্নাঘর থেকে খাবারের ট্রে নিয়ে বের হয়ে এলো। এক এক করে টেবিলে খাবার সাজিয়ে দিচ্ছে। অব্র সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে বলল, স্যার, আপনার চিকেন গ্রিল আর নান। আর কিছু লাগবে কি? না, ঠিক আছে, তবে একটু সস দিলে ভালো হয়। জি স্যার, এখনই নিয়ে আসছি। সে আবার দ্রুত রান্নাঘরে গিয়ে সস দিয়ে এলো। এভাবে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে ঘুরে কাজ করছে। কেউ পানি চাইছে, কেউ বাড়তি প্লেট, কেউ আবার নতুন অর্ডার দিচ্ছে। অব্র সবার কথাই মন দিয়ে শুনছে আর দ্রুত কাজ করে যাচ্ছে। একজন ভদ্রমহিলা বললেন, এই ছেলে, একটু শুনবে? জি ম্যাডাম, বলুন কি লাগবে? আমাদের জন্য একটু ঠান্ডা পানি আর এক বাড়তি গ্লাস দাও তো। ঠিক আছে ম্যাডাম, এখনই আনছি। সে দ্রুত গিয়ে সব এনে দিল। সবাই তাকে দেখে ভাবছে এই ছেলে খুব সাধারণ, খুব ভদ্র। কিন্তু কেউ জানে না এই সাধারণ চেহারার আড়ালে কত বড় রহস্য লুকিয়ে আছে। কাজ করতে করতে হঠাৎ অব্রর চোখের সামনে ভেসে উঠল গত রাতের ঘটনা। গাড়ির ভেতর নীলা হঠাৎ তাকে জড়িয়ে ধরেছিল, তার মুখটা ধরে কাছে টেনে নিয়েছিল। তারপর সেই হঠাৎ কিস। অব্রর হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে নিজের মনে আস্তে করে বলল, কি যে করেন আপনি নীলা ম্যাডাম। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। ঠিক তখনই আমার ম্যানেজার চিৎকার করে উঠল, অভ্র, দাঁড়িয়ে কি ভাবছিস? টেবিল 12-তে বিল নিয়ে যা। জি স্যার, এখনই যাচ্ছি। সে বিল দিয়ে টেবিলের দিকে হাঁটতে লাগলো। ঠিক তখনই হোটেলের দরজা দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকলো একজন মেয়ে। উঁচু হিলের শব্দে অনেকের চোখ ঘুরে গেল দরজার দিকে। অব্র অজান্তে তাকালো, আর তাকাতেই কিছুটা অবাক হয়ে গেল। দরজায় দাঁড়িয়ে আছে নীলা, চোখে সানগ্লাস, মুখে কড়া ভাব, যেন পৃথিবীর কাউকে সে পাত্তা দেয় না। নীলা ধীরে ধীরে ভিতরে ঢুকে চারপাশে তাকাতে লাগলো। তার চোখ হঠাৎ গিয়ে থামলো অব্রর ওপর। এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ পড়ল। অব্র শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, আর নীলা মনে মনে বলল, এই ছেলেটাই গত রাতে। তার মুখে অদ্ভুত একটা লজ্জা আর রাগ একসাথে ফুটে উঠল। হোটেলের ভিতরে তখনও ব্যস্ততা চলছে। মানুষজন খাচ্ছে, কেউ গল্প করছে, কেউ আবার ফোনে কথা বলতে বলতে খাবার অর্ডার দিচ্ছে। অব্র ট্রে হাতে এক টেবিল থেকে আরেক টেবিলে ঘুরে ঘুরে কাজ করছে।
ঠিক তখনই পেছন থেকে একটা কড়া গলা শোনা গেল। নীলা বলল, আয় ছেলে, শুনে যা। অব্র থেমে গেল। গলাটা তার চেনা। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখলো নীলা এক কোণের টেবিলে বসে আছে। চোখে সানগ্লাস খুলে টেবিলে রেখেছে, মুখে সেই স্বভাব সিদ্ধ করা ভাব। অব্র শান্তভাবে এগিয়ে গেল। অব্র বলল, জি ম্যাডাম, কিছু লাগবে? নীলা একটু গম্ভীর মুখে চারপাশে তাকিয়ে নিল, যেন কেউ শুনছে কিনা সেটা দেখছে। তারপর একটু নিচু গলায় বলল, কাল আমি একটু নেশা করেছিলাম, তাই ওসব করেছি। বেশি কিছু ভাবিস না। আপনাকে বলতে হবে না, আমি বুঝেছি। নীলা ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কেমন যেন লাগলো তার। ছেলেটা একদমই অন্যরকম, না কোনো সুযোগ নিচ্ছে, না বাড়তি কিছু বলছে। নীলা গলা খাকারি দিয়ে বলল, ভালোই হয়েছে, কারণ আমি ওইসব সিরিয়াস কিছু ভাবিনি। ঠিক আছে ম্যাডাম। কিছুক্ষণ নীরবতা নেমে এলো দুজনের মাঝে। তারপর হঠাৎ নীলার চোখে একটা সন্দেহের ঝিলিক ফুটে উঠল। নীলা বলল, আই, একটা কথা বলতো। জি। কাল রাতে তুই যে গাড়িতে ছিলি, এত দামি গাড়ি কই পেলি? প্রশ্নটা শুনে অব্র একটু থমকে গেল। তার মুখে এক মুহূর্তের জন্য অস্বস্তি ফুটে উঠল। সে মাথা চুলকে আমতা আমতা করে বলল, ওটা আসলে আমার বন্ধুর গাড়ি। গাড়িটা একটু নষ্ট হয়ে গেছিল, তাই আমার কাছে ঠিক করতে পাঠিয়েছিল। আমি গ্যারেজে কাজ জানি তো, তাই। নীলা কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার চোখে স্পষ্ট সন্দেহ। এই সাধারণ ওইটার ছেলে দামি গাড়ি, রাতের বেলা ওইভাবে ঘোরা, সবকিছু যেন ঠিক মিলছে না। তবুও সে আর কিছু বলল না। নীলা ধীরে ধীরে বলল, ঠিক আছে, যা কাজ কর। জি ম্যাডাম। সে ঘুরে চলে গেল। অব্র চলে যেতে নীলা চুপচাপ বসে রইল। তার চোখে এখনো সেই সন্দেহের ছায়া। সে নিজের মনে বলল, এই ছেলেটা এত সোজা না, কিছু একটা লুকাচ্ছে। আর ওদিকে অব্র দূরে গিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তার ঠোঁটে হালকা একটা রহস্যময় হাসি ফুটে উঠল। সে আস্তে করে বলল, সন্দেহ করতে থাকুন নীলা ম্যাডাম, সত্যিটা জানলে তো আরো অবাক হবেন। নীলা টেবিলে হেলান দিয়ে বসে রইল। চারপাশে মানুষের কোলাহল, প্লেটের শব্দ, ওয়েটারদের ব্যস্ত দৌড়াদৌড়ি, সবকিছু যেন তার কানে ঠিকমতো ঢুকছে না। সে হঠাৎ হাত তুলে পাশ দিয়ে যাওয়া এক ওয়েটারকে বলল, একটা কফি দাও। ওয়েটার মাথা নেড়ে চলে গেল। নীলা তখনও ভাবনায় ডুবে আছে। তার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষণ পর অব্র ট্রে হাতে এগিয়ে এলো। ট্রের ওপর ধোয়া ওঠা কফির কাপ। অব্র টেবিলের ওপর কাপটা আস্তে করে রেখে বলল, আপনার কফি ম্যাডাম। নীলা কোনো কথা বলল না, শুধু একবার তাকালো অব্রর দিকে। তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল। অব্র আর কিছু না বলে শান্তভাবে সরে গিয়ে নিজের কাজে লেগে গেল। কিন্তু নীলার চোখ যেন বারবার ঘুরে ঘুরে অব্রর দিকেই চলে যাচ্ছে। সে কফির কাপে চুমুক দিতে দিতে মনে মনে ভাবতে লাগলো, ছেলেটা হোটেলে ওয়েটারের কাজ করে, সারাদিন মানুষের সামনে ট্রে নিয়ে ঘোরে, আর তার বন্ধুর এত দামি গাড়ি। এটা কি বিশ্বাসযোগ্য? না, ব্যাপারটা ঠিক স্বাভাবিক লাগছে না। তার মনে পড়ল গত রাতের কথা। সেই গাড়ি, সেই আত্মবিশ্বাস আর অব্রর আচরণ। একটা সাধারণ ছেলের মধ্যে এতটা স্থিরতা থাকে। নীলা ধীরে ধীরে কফির কাপটা নামিয়ে রাখলো। তার চোখ তখন দূরে দাঁড়িয়ে থাকা অব্রর দিকে। অব্র অন্য টেবিলে খাবার সার্ভ করছে, কারোর সাথে ভদ্রভাবে কথা বলছে, আবার কারো অর্ডার নিচ্ছে। দেখতে ঠিক সাধারণ এক ওয়েটারের মতোই, কিন্তু তবুও কোথাও যেন কিছু একটা আলাদা। নীলা নিজের মনে বলল, এই ছেলেটার মধ্যে কিছু একটা রহস্য আছে। ওদিকে অব্র নিজের কাজে ব্যস্ত, তবে মাঝে মাঝে সে বুঝতে পারছে নীলার চোখ তার উপরেই রয়েছে। অব্র ট্রে হাতে হাঁটতে হাঁটতে হালকা হাসলো। মনে মনে বলল, সন্দেহ করা শুরু করেছেন ম্যাডাম, এটা ভালো, কারণ খেলাটা এখনই শুরু হলো। হোটেলের কাজ শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। এক এক করে সব কাস্টমার চলে গেছে। টেবিলগুলো পরিষ্কার করা হচ্ছে, লাইটগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে, আর দিনের সেই কোলাহল ধীরে ধীরে নীরবতায় বদলে যাচ্ছে। অব্রও নিজের কাজ শেষ করে অ্যাপ্রন খুলে ফেলল। ম্যানেজার দূর থেকে বলল,
এই অব্র, কাল একটু আগে আসবি, অনেক বুকিং আছে। ঠিক আছে স্যার। তারপর ধীরে ধীরে হোটেল থেকে বের হয়ে গেল। বাইরে তখন গভীর রাত, রাস্তার আলো জ্বলছে, চারপাশে অদ্ভুত এক নীরবতা। কিছু দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়েছিল। অব্র কাছে যেতেই দরজা খুলে গেল। সে কোনো কথা না বলে ভেতরে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করলো। এই মুহূর্তে আর সেই হোটেলের সাধারণ ছেলেটা নেই। তার চোখে মুখে অন্যরকম একটা কঠিন ভাব। কিছুক্ষণ পর গাড়ি গিয়ে থামলো একটা বড় গুদামের সামনে। চারপাশ অন্ধকার, কিন্তু ভেতরে অনেক লোক দাঁড়িয়ে আছে। অব্র গাড়ি থেকে নামতে সবাই একসাথে মাথা নিচু করে বলল। সালাম বস। অব্র ধীরে ধীরে ভেতরে ঢুকলো। তার চোখে কোনো দয়া নেই, শুধু ঠান্ডা কঠোরতা। গুদামের একপাশে কয়েকটা ছেলে হাত বাঁধা অবস্থায় বসে আছে, তাদের মুখে ভয় স্পষ্ট। অব্র ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার এক গার্ড সামনে এসে বলল, বস, এরা আসলে সেই বখাটে ছেলেগুলো। কয়েকদিন ধরেই এলাকার মেয়েদের রাস্তাঘাটে বিরক্ত করছিল। কেউ প্রতিবাদ করলে উল্টা মারধর করত। আজকে হাতে নাতে এদের ধরে আনা হয়েছে। অব্র কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, মেয়েদের বিরক্ত করা খুব সাহসের কাজ, তাই না? ভুল হয়ে গেছে ভাই, আমাদের ছেড়ে দিন, আর করব না। ভুল? তোদের মতো লোকদের জন্যই রাস্তায় মেয়েরা নিরাপদ না। তোরা ভাবিস কেউ কিছু করতে পারবে না, তাই না? তার চোখে তখন ভয়ঙ্কর এক দৃষ্টি। গুদামের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমে এলো। অব্র ধীরে ধীরে তার গার্ডদের দিকে তাকিয়ে বলল, ওদের হাতগুলো সামনে ধরো। গার্ডরা এক এক করে ছেলেগুলোর হাত সামনে টেনে ধরল। ছেলেগুলো তখন কাঁদছে, চিৎকার করছে। বাঁচান, প্লিজ আমাদের ছেড়ে দিন। অব্র কোনো কথা বলল না, শুধু ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, যে হাত দিয়ে তোরা মেয়েদের অসম্মান করিস সে হাত টাকার কোনো অধিকার নেই। তার কথার সাথে সাথে গার্ডরা ধারালো অস্ত্র বের করলো। মুহূর্তের মধ্যেই গুদামের ভেতর চিৎকারে ভরে গেল। কেউ কান্না করছে, কেউ কাকতি মিনতি করছে, কিন্তু অব্রর চোখে কোনো পরিবর্তন নেই। সে শুধু দাঁড়িয়ে আছে, যেন এসব তার কাছে খুবই স্বাভাবিক। কিছুক্ষণ পর সব চুপ হয়ে গেল। ছেলেগুলো যন্ত্রণায় মাটিতে পড়ে কাঁদছে। অব্র ঘুরে দাঁড়িয়ে ধীরে ধীরে বলল, এদের হাসপাতালে ফেলে আসো। মরে গেলে লাভ নেই, বেঁচে থাকুক যেন সারা জীবন মনে থাকে কোনো মেয়ের দিকে খারাপ চোখে তাকানোর ফল কি হয়। ঠিক আছে বস। অব্র তখন ধীরে ধীরে গুদাম থেকে বের হয়ে গেল। বাইরে রাতের ঠান্ডা বাতাস বইছে। সে আকাশের দিকে তাকিয়ে গভীর একটা নিঃশ্বাস ফেলল। তার ঠোঁটে হালকা একটা কঠিন হাসি ফুটে উঠল। এই শহরে অনেকেই তাকে শুধু হোটেলের একটা সাধারণ ছেলে মনে করে, কিন্তু তারা জানে না এই অন্ধকার শহরে ছায়ার আড়ালে অব্র নামটা শুনলেই অনেকের বুক কেঁপে ওঠে। ভোরের আলো ধীরে ধীরে শহরের উপর ছড়িয়ে পড়েছে। একটা নতুন সকাল শুরু হয়েছে, কিন্তু শহরের মানুষের মুখে আজও একই আলোচনা। টেলিভিশনের পর্দায় বড় অক্ষরে লেখা উঠেছে ব্রেকিং নিউজ। সংবাদ পাঠিকা গম্ভীর কণ্ঠে বলছে, গতরাতে আবারও আন্ডারওয়ার্ল্ডের রহস্যময় মাফিয়া কিং কয়েকজন যুবকের হাত কেটে দিয়েছে। জানা গেছে তারা এলাকার কিছু মেয়েকে রাস্তাঘাটে বিরক্ত করত। গভীর রাতে তাদের ধরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে এই মাফিয়া কিং কে, তার পরিচয় আজও অজানা। তবে তার এমন নিষ্ঠুর শাস্তির কারণে শহরের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। অনেকে বলেছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই, আবার কেউ কেউ বলছে সে অপরাধীদের শাস্তি দিচ্ছে। টিভির পর্দায় সেই খবরই বারবার ঘুরছে। এই সময় শহরের এক অভিজাত বাড়ির ডাইনিং টেবিলে বসে সকালের নাস্তা করছে নীলা। টেবিলের উপর সাজানো বিভিন্ন খাবার, ফল, জুস আর সামনে বড় টেলিভিশন। নীলা চুপচাপ টিভির দিকে তাকিয়ে খবর শুনছে। তার বাবা শহরের অন্যতম বড় ব্যবসায়ী পাশেই বসে পেপার পড়ছিলেন। হঠাৎ তিনি টিভির দিকে তাকিয়ে বিরক্ত গলায় বললেন, দেখছো নীলা, এইসব মাফিয়াদের জন্যই দেশের অবস্থা খারাপ। মানুষের জীবন এখন আর নিরাপদ নেই। আজকে হাত কাটছে, কাল হয়তো কাউকে মেরেও ফেলবে। আইন তো আছে, পুলিশ আছে, তবু এসব লোকেরা নিজেদের রাজা ভাবে। কিন্তু বাবা, খবরটা ভালো করে শুনেছ? ছেলেগুলো নাকি মেয়েদের রাস্তাঘাটে বিরক্ত করতো। তাতে কি হয়েছে? শাস্তি দেওয়ার জন্য আদালত আছে, আইন আছে। এভাবে হাত কেটে দেওয়া কোনো সমাধান না।
নীলা একটু চুপ করে রইল। তার চোখে তখন অদ্ভুত একটা ভাব। তারপর ধীরে ধীরে বলল, তবু আমার মনে হয় ঠিকই করেছে। যে ছেলেরা মেয়েদের অসম্মান করে তাদের একটু ভয় পাওয়া দরকার, না হলে তো তারা থামবে না। তুমি কি বলছো নীলা? এভাবে অপরাধীদের শাস্তি দেওয়া ঠিক? সব সময় আইন ঠিকভাবে কাজ করে না বাবা। অনেক সময় মানুষ শাস্তি পায় না, কিন্তু কেউ যদি ভয় দেখায় তাহলে অন্তত কিছু লোক ঠিক হয়ে যায়। না, আমি এসব মানি না। এই মাফিয়া যদি সামনে পেতাম তাহলে নিজেই পুলিশের হাতে তুলে দিতাম। নীলা হালকা হাসলো। তারপর আবার টিভির দিকে তাকালো। খবরের পর্দায় তখন সেই একই কথা ঘুরছে, রহস্যময় আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং, যার পরিচয় আজও অজানা। নীলা কফির কাপ নামিয়ে রেখে মনে মনে বলল, কে তুমি? কেমন মানুষ তুমি যে অপরাধীদের এমন শাস্তি দাও? আর ঠিক সেই মুহূর্তে শহরের অন্য প্রান্তে একটা ছোট হোটেলের ভেতর অব্র ট্রে হাতে দাঁড়িয়ে আছে। কারো টেবিলে খাবার দিচ্ছে, কারো অর্ডার নিচ্ছে। চারপাশের মানুষ তাকে দেখছে একটা সাধারণ ওয়েটার হিসাবে। কেউ জানে না এই সাধারণ ছেলেটার নামটাই আজ সকালে পুরো শহরের টিভি নিউজে ঘুরছে। সকালের ব্যস্ততা কাটতে না কাটতেই আবার হোটেলের ভেতর শুরু হয়ে গেছে কাজের চাপ। মানুষজন আসছে, কেউ নাস্তা করছে, কেউ আবার অফিসে যাওয়ার আগে দ্রুত কিছু খেয়ে নিচ্ছে। অব্র আগের মতোই ট্রে হাতে এদিক সেদিক ঘুরে ঘুরে কাজ করছে, কিন্তু তার মুখে সেই শান্ত ভাবই আছে, যেন পৃথিবীর কোনো কোলাহল তাকে ছুঁতে পারে না। দুপুরের দিকে কাজ একটু কমতেই ম্যানেজার বলল, অব্র, আজ তুই আগে চলে যা, সন্ধ্যায় আবার আসবি। ঠিক আছে স্যার। তারপর সে হোটেল থেকে বের হয়ে ধীরে ধীরে বাসার দিকে হাঁটতে লাগলো। শহরের এক পুরনো এলাকায় একটা ছোট ভাড়া বাসায় থাকে সে। একটা ছোট রুম, একটা রান্নাঘর আর একটা বারান্দা। সাধারণ মানুষের মতোই জীবন তার বাইরে থেকে দেখলে। অব্র দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরটা বেশ কয়েকদিন বন্ধ থাকার মতোই লাগছে, কারণ তার রুমমেট কয়েকদিন ধরে বাড়িতে। অব্র ব্যাগটা টেবিলে রেখে একটু বসতেই দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। অব্র উঠে দরজা খুলল। দরজা খুলতে সামনে দাঁড়িয়ে আছে সিয়াম, কাঁধে একটা ব্যাগ, মুখে ক্লান্তি, কিন্তু বন্ধুকে দেখেই হাসি ফুটে উঠল। সিয়াম বলল, কে, চিনতে পারছিস নাকি? আরে আয় আয়, ভিতরে আয়। দুজন ভেতরে ঢুকে বসলো। সিয়াম ব্যাগটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অব্র জিজ্ঞেস করল, কি অবস্থা? তোর মা এখন কেমন আছে? এখন একটু ভালো, ডাক্তার বলেছে চিন্তার কিছু নেই, তবে ঔষধ ঠিকমতো খেতে হবে। এই জন্যই তো 2 দিনের জন্য গ্রামে যেতে হলো। ভালোই করেছিস, মা তো সবার আগে। এই 2 দিনে দেখছি তুই বাসাটা একদম এলোমেলো করে ফেলেছিস। আমি আবার বাসা গুজানোর মানুষ নাকি? তুই না থাকলে সব এলোমেলি থাকে। আচ্ছা, হোটেলে সব ঠিক আছে তো? ম্যানেজার আবার বকা দেয়নি তো? না, সব ঠিক আছে, আগের মতোই চলছে। মা তোর জন্য অনেক কিছু পাঠিয়েছে, বলেছে তুই নাকি ঠিক মতো খাস না। খালা আবার এইসব কষ্ট কেন করলো? এই তো, মায়েরা এমনই হয়। দুজন বন্ধু বসে বসে গল্প করতে লাগলো। বাইরে তখন বিকেলের আলো পড়ছে। ঘরের ভেতরে একদম সাধারণ দুই বন্ধুর গল্প, হাসাহাসি। কেউ দেখলে ভাববে এরা শুধু দুইজন সাধারণ ছেলে যারা একটা হোটেলে কাজ করে আর ছোট একটা বাসায় একসাথে থাকে। কিন্তু সিয়াম জানে না তার এই সাধারণ বন্ধুর জীবনটা ঠিক ততটা সাধারণ না। এই শহরের অন্ধকার দুনিয়ার এক ভয়ঙ্কর নাম মাফিয়া কিং, যার আসল পরিচয় এখনো পৃথিবীর কাছে অজানা। অব্র দরজার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ সিয়ামের দিকে তাকিয়ে রইল। বন্ধুটার মুখে ক্লান্তি স্পষ্ট। এত দূর গ্রাম থেকে এসে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে। অব্র হালকা হেসে বলল, এই শুন, আগে ফ্রেশ আয়, তারপর বসে আরাম করে গল্প করব। ঠিক আছে, আমি তো নিজেও ভাবছিলাম আগে একটু গোসল করি। গ্রাম থেকে এসে একদম ধুলাবালিতে ভরে গেছি। তাহলে ওখানে আছে, গিয়ে ফ্রেশ আয়। সিয়াম ব্যাগ থেকে কাপড় বের করে বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পর বাথরুম থেকে পানির শব্দ শোনা গেল। অব্র এদিকে টেবিলের ওপর সিয়ামের আনা ব্যাগটা খুলে দেখল। ভেতর থেকে একের পর এক প্যাকেট বের হতে লাগলো। নারকেলের পিঠা, পাটিসাপটা, চিতই পিঠা, সাথে গুড়, সব সুন্দর করে কাগজে মুড়িয়ে দেওয়া। অব্র এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। তার চোখে যেন হালকা একটা মায়া ফুটে উঠল। সে আস্তে করে বলল, খালা এখন আমাকে এত মনে রাখে? কিছুক্ষণ পর সিয়াম ফ্রেশ হয়ে বের হয়ে এলো।
চুল ভেজা মুখে একদম সতেজ ভাব। সে হাসতে হাসতে বলল, উফ, এখন একটু মানুষ মনে হচ্ছে নিজেকে। আয় বস, দেখ তোর মা কি কি পাঠিয়েছে। ওরে এত কিছু দিয়েছে নাকি? তোর জন্য না, আমার জন্য দিয়েছে। দুজন মিলে টেবিলের সামনে বসলো। অব্র একটা পাটিসাপটা হাতে নিয়ে আস্তে করে কামড় দিল। মুহূর্তেই তার মুখে অন্যরকম একটা হাসি ফুটে উঠল। সে বলল, আহ, খালার হাতের পিঠার স্বাদই আলাদা। আমি বলেছিলাম তোকে, মা তোকে নিজের ছেলের মতোই দেখে। অব্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে খেতে লাগলো। তার চোখে তখন অদ্ভুত এক অনুভূতি। এই ছোট্ট মুহূর্তটা তার কাছে যেন খুব মূল্যবান, কারণ এই পৃথিবীতে তাকে এভাবে আদর করে খাওয়ানোর মতো, খোঁজ নেওয়ার মতো, নিজের বলে ডাকবে এমন মানুষ খুব কম। অব্র ছোটবেলা থেকেই একা, পরিবার নেই, কেউ নেই, শুধু নিজের শক্তি আর সাহস নিয়ে জীবনটা এগিয়ে নিয়েছে। কিন্তু আজ এই টেবিলে বসে বন্ধুর সাথে পিঠা খেতে খেতে হঠাৎ তার মনে হলো, যদি সত্যি তার একটা পরিবার থাকতো তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো। সে চুপচাপ পিঠার টুকরোটা মুখে দিয়ে হালকা হাসলো। সিয়াম তখনও খেতে খেতে বলছে, এটা খা, এটা কিন্তু মায়ের স্পেশাল। দে, সবই খাবো আজ। ঘরের ভেতর তখন দুই বন্ধুর হাসির শব্দ। সাধারণ, শান্ত, ছোট্ট একটা মুহূর্ত, যে মুহূর্তটা অব্রের মতো মানুষের জীবনে খুব কমই আসে। পিঠা খেতে খেতে কখন যে সময় কেটে গেল তারা টেরই পেল না। টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা পিঠা আর গুড় ধীরে ধীরে শেষ হয়ে গেল। সিয়াম পেট ভরে একটা বড় ঠেকুর তুলে হেসে বলল, উফ, গ্রাম থেকে খাবার এনে ঠিক কাজই করেছি। অনেকদিন পরে এত ভালো কিছু খেলাম। তার কণ্ঠে তখন অদ্ভুত একটা প্রশান্তি, যেন অনেকদিন পরে একটু শান্তি পেয়েছে সে। খাওয়া শেষ করে দুজনেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সিয়াম হাত ধুতে ধুতে বলল, শোন, একটু শুয়ে নেই চল, রাতেও তো আবার কাজ আছে। একটু রেস্ট নিলে ভালো হবে। তারপর দুজনেই নিজেদের বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ঘরের ভেতর ধীরে ধীরে নীরবতা নেমে এলো। বাইরে বিকেলের আলো জানালা দিয়ে ঢুকছে। অব্র ছাদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথায় আবার হাজারটা চিন্তা ঘুরতে লাগলো। এই সাধারণ জীবনের আড়ালে যে ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে সেটা কেউ জানে না, কিন্তু এই মুহূর্তে সে সবকিছু ভুলে একটু চোখ বন্ধ করলো। কিছুক্ষণ পর দুজনেই একটু ঘুমিয়ে নিল। সন্ধ্যার দিকে অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো। অব্র উঠে বসে চোখ মুছল, তারপর বলল, এসি আমুট, হোটেলে যেতে হবে। সিয়ামও চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। ঠিক আছে। সিয়ামও চোখ কচলাতে কচলাতে উঠে বসলো। সে বলল, দুজনেই দ্রুত কাপড় বদলে প্রস্তুত হয়ে গেল। তারপর দরজা বন্ধ করে একসাথে হোটেলের দিকে রওনা দিল। রাত নামতে শুরু করেছে। হোটেলের সামনে পৌঁছাতেই দেখা গেল ভেতরে বেশ ভিড়। অনেক কাস্টমার এসেছে, আলো ঝলমলে পরিবেশ। ওয়েটারদের দৌড়াদৌড়ি চলছে। দুজন ভেতরে ঢুকতেই ম্যানেজার তাদের দেখে এগিয়ে এলেন। ম্যানেজার সিয়ামের দিকে তাকিয়ে বললেন, কি রে সিয়াম, তোর ছুটি শেষ হলো নাকি? জি স্যার, মায়ের শরীরটা একটু খারাপ ছিল, তাই 2 দিনের জন্য বাড়ি গেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন কিন্তু মন দিয়ে কাজ করবি। আজ কাজের চাপ অনেক বেশি, অনেক বুকিং আছে। ঠিক আছে স্যার, এখন থেকে কাজে লেগে যাচ্ছে। আর তুই অভ্র, নতুন কাস্টমার এসেছে কয়েকটা টেবিলে, দেখ কি লাগবে জিজ্ঞেস কর। ঠিক আছে স্যার। তারপর দুজন বন্ধু আবার ট্রে হাতে নিয়ে কাজে লেগে গেল। হোটেলের ভেতর আবার সেই পরিচিত ব্যস্ততা শুরু হলো। মানুষের ভিড়, খাবারের গন্ধ, কথাবার্তার শব্দ, সবাই দেখছে দুইজন সাধারণ ওয়েটারকে যারা নীরবে নিজের কাজ করে যাচ্ছে। কিন্তু কেউ বুঝতে পারছে না এই সাধারণ ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে এমন একজন মানুষ যার নাম শুনলে শহরের অন্ধকার দুনিয়ার অনেকের ঘুম উড়ে যায়। রাত একটু গাঢ় হতে না হতেই হোটেলের ভেতরের পরিবেশ পুরোপুরি বদলে গেল। এক এক করে নতুন নতুন কাস্টমার আসতে শুরু করলো। কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে এসেছে, আবার কেউ শুধু এক কাপ কফি নিয়ে শান্তভাবে বসে থাকতে চায়। হোটেলের দরজা প্রায় প্রতি মিনিটেই খুলছে আর বন্ধ হচ্ছে। ভেতরের আলো ঝলমল করছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম গরম খাবারের গন্ধ। ম্যানেজার মাঝখানে দাঁড়িয়ে সবকিছু নজর রাখছে। এদিকে অব্র আর সিয়াম ট্রে হাতে টেবিলের পর টেবিলে ঘুরে বেড়াচ্ছে। সিয়াম একটা টেবিলের কাছে গিয়ে হাসি মুখে বলল, স্যার, কি অর্ডার করবেন?
2টা চিকেন গ্রিল, সাথে ফ্রাই আর একটা কোল্ড ড্রিঙ্কস দাও। ঠিক আছে স্যার, এখনই নিয়ে আসছি। ওদিকে অব্র আরেকটা টেবিলের কাছে দাঁড়িয়ে আছে। সে ভদ্রভাবে বলল, ম্যাডাম আপনাদের জন্য কি আনতে পারি? একটা কফি আর একটা পাস্তা দিন। অব্র মাথা নেড়ে অর্ডার লিখে নিল। তারপর দ্রুত রান্নাঘরের দিকে চলে গেল। হোটেলের ভেতরে তখন একসাথে অনেক ওয়েটার কাজ করছে। কেউ অর্ডার নিচ্ছে, কেউ রান্নাঘর থেকে খাবার এনে দিচ্ছে, কেউ আবার টেবিল পরিষ্কার করছে। সবাই যেন একসাথে একটা বড় মেশিনের মতো কাজ করছে। রান্নাঘরের ভেতর থেকেও শেফদের চিৎকার শোনা যাচ্ছে, এই টেবিলের অর্ডার রেডি, ওই টেবিলের ফ্রাই নিয়ে যাও। সবকিছু দ্রুত চলছে। সিয়াম ট্রে ভর্তি খাবার নিয়ে সাবধানে হাঁটছে। সে এক টেবিলের খাবার রেখে বলল, এই নিন স্যার, আপনার অর্ডার। ধন্যবাদ। অন্যদিকে অব্রও একটার পর একটা টেবিলে খাবার পৌঁছে দিচ্ছে। কেউ তাকে বলছে পানি দিতে, কেউ আবার অতিরিক্ত সস চাইছে। সে সব কিছু শান্তভাবে শুনে কাজ করে যাচ্ছে। তার মুখে সবসময় সেই ভদ্র হাসি, যেন এই ব্যস্ততার মাঝেও তার কোনো তাড়াহুড়া নেই। চারপাশে এত কোলাহল, এত মানুষ, তবু অব্র নিজের মতো করে সব কিছু সামলে নিচ্ছে। সিয়াম একসময় অব্রর পাশে এসে ফিসফিস করে বলল, দেখছিস, আজ সত্যিই কাজের চাপ বেশি। কিন্তু এটাই তো আমাদের কাজ। তারপর আবার দুজন আলাদা টেবিলের দিকে চলে গেল। হোটেলের ভেতর তখন পুরোপুরি জমে উঠেছে। মানুষ খাচ্ছে, গল্প করছে, হাসছে। আর সেই ভিড়ের মাঝে অব্র আর সিয়াম সহ আরও অনেক ওয়েটার নিরবচ্ছিন্নভাবে সবার কাছে খাবার পৌঁছে দিচ্ছে। রাত যত গাঢ় হতে লাগলো, হোটেলের ভেতরের ব্যস্ততাও তত বাড়তে লাগলো। টেবিলের পর টেবিল ভর্তি কাস্টমার, হাসির শব্দ, গল্প, প্লেটের টুংটাং শব্দ, সব মিলিয়ে পুরো জায়গাটা যেন জীবন্ত হয়ে উঠেছে। অব্র আর সিয়াম সহ সব ওয়েটার তখন দৌড়ের উপর আছে। কেউ অর্ডার নিচ্ছে, কেউ আবার দিচ্ছে। ম্যানেজার মাঝখানে দাঁড়িয়ে সবকিছু দেখছেন। ঠিক তখনই হোটেলের দরজা জোরে ঠেলে কয়েকজন লোক ভেতরে ঢুকলো। তাদের চেহারা দেখেই বোঝা যায় ভালো উদ্দেশ্য নিয়ে তারা আসেনি। চোখে রুক্ষ ভাব, মুখে দাঁড়ে, গলায় মোটা চেন। তারা সোজা ম্যানেজারের টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। একজন টেবিলে হাত মেরে বলল, এই শুনছেন, আমাদের চেনেন তো? কি চান আপনারা? এই এলাকার ব্যবসা করতে হলে নিয়ম মানতে হয়। প্রতি মাসে চাঁদা দিতে হবে। আজকে 10,000 টাকা লাগবে। 10,000 টাকা চাঁদা দিলে আমাদের ব্যবসা চলবে কিভাবে? আমরা তো ছোট হোটেল, এত টাকা দেওয়া সম্ভব না। লোকগুলো একে অপরের দিকে তাকিয়ে হঠাৎ হেসে উঠল। তারপর হঠাৎই একজন পকেট থেকে চাকু বের করে ম্যানেজারের গলায় ঠেকিয়ে দিল। চারপাশে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ল। কাস্টমাররা চুপ হয়ে গেল, কেউ কেউ উঠে দাঁড়িয়ে গেল। লোকটা দাঁত বের করে বলল, বেশি কথা বলবেন না, টাকা বের করেন, না হলে আজ এখানেই খারাপ কিছু হয়ে যাবে। এই দৃশ্যটা দূর থেকে দেখছিল অব্র। তার চোখের ভেতর হঠাৎ অন্যরকম একটা আগুন জ্বলে উঠল। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, কি করছেন এসব? হোটেলের ভেতরে এভাবে ঝামেলা করছেন কেন? এই ছেলে, বাঁচতে চাইলে সরে যা। আমরা চাঁদা না নিয়ে এখান থেকে যাব না। স্যারকে ছেড়ে দিন, না হলে খুব খারাপ হবে। লোকগুলো হঠাৎ রেগে গেল। একজন এগিয়ে এসে অব্রর কলার ধরে বলল, তুই আমাদের হুমকি দিচ্ছিস? তারপর কোনো কথা না বলে সজোরে একটা ঘুষি মারলো অব্রর মুখে। অব্র একটু পিছিয়ে গেল। তার ঠোঁটের কোণ দিয়ে সামান্য রক্ত বের হয়ে এলো। চারপাশে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। সিয়ামও ভয় পেয়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু অব্র মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার চোখ ধীরে ধীরে লাল হয়ে উঠছে। ভেতরে সেই ভয়ঙ্কর রাগ যেন ধীরে ধীরে জেগে উঠছে। সে পকেট থেকে মোবাইল বের করে খুব দ্রুত একটা মেসেজ পাঠালো। কেউ বুঝতেই পারলো না সে কি করলো। মাত্র কয়েক মিনিট পর হোটেলের বাইরে হঠাৎ কয়েকটা কালো গাড়ি এসে থামলো। দরজা খুলে কয়েকজন শক্তপোক্ত লোক দ্রুত ভেতরে ঢুকে পড়ল। তাদের চোখে মুখে ভয়ঙ্কর কঠোরতা। তারা সরাসরি সেই চাঁদাবাজদের দিকে এগিয়ে গেল। গার্ড ঠান্ডা গলায় বলল, তোরা ভুল জায়গায় ঝামেলা করতে এসেছিস। চাঁদাবাজরা কিছু বুঝে ওঠার আগে তাদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। তারা চিৎকার করছে, গালাগালি দিচ্ছে, কিন্তু কেউ তাদের কথা শুনছে না। কয়েক সেকেন্ডের মধ্যেই তাদের হোটেল থেকে টেনে বাইরে গাড়িতে তুলে ফেলা হলো।
তারপর গাড়িগুলো দ্রুত চলে গেল। পুরো ঘটনাটা এত দ্রুত ঘটলো যে কেউ কিছুই বুঝে উঠতে পারল না। হোটেলের ভেতরে সবাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কাস্টমাররা একে অপরের দিকে তাকাচ্ছে। ম্যানেজারও অবাক হয়ে বললেন, এরা কারা ছিল? কেন এদের নিয়ে গেল? কেউ কোনো উত্তর দিতে পারল না। অব্র তখন চুপচাপ দাঁড়িয়ে আছে। তার মুখে আবার সেই শান্ত ভাব ফিরে এসেছে। সে শুধু টিস্যু দিয়ে ঠোঁটের রক্তটা মুছে ফেলল। তারপর যেন কিছুই হয়নি এমনভাবে ট্রে তুলে নিয়ে আবার কাজে লেগে গেল। আর সবাই তখনও অবাক হয়ে তাকিয়ে আছে ঠিক কি হলো। কেউ বুঝতে পারছে না। রাত ধীরে ধীরে গভীর হয়ে গেল। হোটেলের ভেতরে সেই কোলাহল একসময় কমে আসতে লাগলো। এক এক করে কাস্টমাররা চলে গেল। টেবিলগুলো খালি হয়ে গেল। ওয়েটাররা সবাই মিলে টেবিল পরিষ্কার করছে, প্লেট গোছাচ্ছে। রান্নাঘরের আগুনও ধীরে ধীরে নিভে আসছে। সারাদিনের সেই ব্যস্ততার পর এখন হোটেলের ভেতরে ক্লান্তির ছাপ স্পষ্ট। অব্র আর সিয়ামও সারাক্ষণ দৌড়াদৌড়ি করে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। ম্যানেজার এসে বললেন, আজকের মতো কাজ শেষ, সবাই বাসায় যেতে পারো। অব্র আর সিয়াম তখন হোটেলের ভেতরেই তাড়াতাড়ি কিছু খেয়ে নিল। কারণ এত রাত হয়ে গেছে যে বাসায় গিয়ে আর রান্না করার শক্তি কারও নেই। খাওয়া শেষ করে দুজন ধীরে ধীরে হোটেল থেকে বের হলো। বাইরে তখন প্রায় মধ্যরাত। রাস্তা প্রায় ফাঁকা। কোথাও কোথাও শুধু রাস্তার লাইট জ্বলছে। দুজন ক্লান্ত পায়ে হাঁটতে হাঁটতে বাসায় ফিরে এলো। ঘরে ঢুকেই সিয়াম ব্যাগটা এক পাশে ছড়ে দিয়ে বিছানায় বসে পড়ল। সে বড় একটা নিঃশ্বাস ফেলে বলল, ভাই আজকে সত্যিই আর পারছি না, অনেক ক্লান্ত হয়ে গেছি। অব্র জুতা খুলতে খুলতে হালকা হাসলো। অব্রও ক্লান্ত কণ্ঠে বলল, আমিও খুব ক্লান্ত। আর সত্যি কাজের চাপ অনেক ছিল। আমি আর 1 মিনিটও জেগে থাকতে পারবো না, আমি ঘুমাবো। ঠিক আছে, ঘুমা। সিয়াম কয়েক সেকেন্ডেরই মধ্যে ঘুমিয়ে পড়ল। তার নিঃশ্বাসের শব্দ ঘরের নীরবতায় স্পষ্ট শোনা যাচ্ছে। অব্র কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার চোখে তখন অন্যরকম এক ভাব। ধীরে ধীরে সে উঠে দাঁড়ালো। চুপচাপ দরজার দিকে এগিয়ে গেল। যেন কারো ঘুম ভাঙতে চায় না। দরজা খুলে বাইরে বের হয়ে দরজাটা আস্তে করে বন্ধ করলো। বাইরে রাতে ঠান্ডা বাতাস বইছে। রাস্তার একটু দূরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। অব্র হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যেতেই দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতরে তার লোকেরা বসে আছে। অব্র কোনো কথা না বলে ভেতরে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে শহরের এক নির্জন জায়গার দিকে চলে গেল। কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল সেই গুদামের সামনে। অব্র গাড়ি থেকে নামতে গার্ডরা সম্মান দেখিয়ে মাথা নিচু করল। গার্ড বলল, বস, আপনার অর্ডার মতোই কাজ হয়েছে, ওদের ধরে আনা হয়েছে। অব্র ধীরে ধীরে গুদামের ভিতরে ঢুকলো। ভেতরে কয়েকজন চাঁদাবাজ মাটিতে পড়ে আছে। তাদের শরীর রক্তাক্ত। মনে হচ্ছে গার্ডরা ইতিমধ্যেই তাদের ভালোই পিটিয়েছে। অব্রকে দেখেই তারা অবাক হয়ে গেল। একজন কষ্ট করে উঠে বসে বলল, তুই তুই এখানে কেন? তুই তো ওই হোটেলের ওয়েটার। হ্যাঁ, আমি এসেছি তোদের শান্তি দিতে। কে তুই? অব্র ধীরে ধীরে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে তখন ভয়ঙ্কর শান্তি। সে ঠান্ডা গলায় বলল, আমার নাম শুনলে তোদের মতো লোকদের বুক কেঁপে ওঠে। আমি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং এসসি। এই কথাটা শুনেই যেন গুদামের ভিতরের বাতাস জমে গেল। চাঁদাবাজদের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তাদের গলা শুকিয়ে গেল ভয়ে। একজন কাঁপতে কাঁপতে বলল, না না না, এটা হতে পারে না। তুই তো শুধু একটা ওয়েটার। সবাই যা দেখে তা সবসময় সত্যি হয় না। মুহূর্তের মধ্যেই তারা বুঝে গেল তারা কার হাতে ধরা পড়েছে। সবাই একসাথে কাঁদতে শুরু করলো। একজন বলল, ভুল হয়ে গেছে বস, আমাদের মাফ করে দিন, আমরা আর কোনোদিন চাঁদাবাজি করব না। কিন্তু অব্রের মুখে কোনো পরিবর্তন নেই। সে ঠান্ডা চোখে তাদের দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, ক্ষমা? তোরা যখন নিরীহ মানুষের গলায় চাকু ধরেছিলি তখন কি একবার ভাবিসনি তাদের কেমন লাগে? তার কণ্ঠ তখন বরফের মতো ঠান্ডা। গুদামের ভেতরে সবাই নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। কারণ তারা জানে আন্ডার মাফিয়াকে যখন শাস্তি দেয় তখন কারো ক্ষমা চাওয়া কোনো কাজেই আসে না। গুদামের ভেতর তখন ভারী এক নীরবতা। মাটিতে পড়ে থাকা চাঁদাবাজগুলো কাঁপছে।
তাদের চোখে আতঙ্ক, মুখে কান্না। কিছুক্ষণ আগেও যারা হোটেলের ভেতর দাঁড়িয়ে মানুষকে ভয় দেখাচ্ছিল, এখন তারা নিজেরাই মৃত্যু ভয়ে কাঁপছে। অব্র ধীরে ধীরে তাদের সামনে হাঁটতে লাগলো। তার জুতার শব্দ গুদামের ভেতর প্রতিধ্বনি হয়ে বাজছে। সে একবার এক একজনের দিকে তাকালো। তার চোখে কোনো রাগের ছায়া নেই, বরং অদ্ভুত ঠান্ডা একটা কঠোরতা। হঠাৎ সে থেমে গার্ডদের দিকে তাকালো। তার কণ্ঠ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর দৃঢ়। অব্র বলল, তোরা তো মানুষের কাছে অন্যায়ভাবে টাকা চাইতে আসিস, জোর করে ভয় দেখিয়ে। এই জবান দিয়ে তোদের সব অত্যাচার শুরু হয়। এই জবানটাই বন্ধ করে দেব। কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে গেল। চাঁদাবাজগুলো বুঝে ফেললো কি হতে যাচ্ছে। তারা হঠাৎ ছটফট করতে লাগলো। একজন কাঁদতে কাঁদতে বলল, না বস, না না, প্লিজ প্লিজ আমাদের মাফ করে দিন বস, প্লিজ। আরেকজন গড়িয়ে পড়ে হাত জোর করে ইশারা করলো, কিন্তু অব্র একবারও তাদের দিকে তাকালো না। গার্ডরা ইতিমধ্যেই এগিয়ে এসেছে। মুহূর্তের মধ্যেই তারা সেই চাঁদাবাজদের শক্ত করে ধরে ফেললো। গুদামের ভেতর হঠাৎ ভয়ঙ্কর চিৎকারে ভরে গেল। কেউ কাঁদছে, কেউ যন্ত্রণায় ছটফট করছে। কিন্তু কয়েক মুহূর্ত পর সবকিছু ধীরে ধীরে থেমে গেল। মাটিতে পড়ে থাকা লোকগুলো এখন অসহায়ভাবে কাঁদছে। তাদের চোখে পানি, শরীর যন্ত্রণায় কুঁকড়ে আছে। অব্র কিছুক্ষণ চুপ করে তাদের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি মাফিয়া, এটা সত্যি। এই শহরের অন্ধকার দুনিয়ায় আমার নাম শুনে অনেকেই ভয় পায়, কিন্তু একটা জিনিস আমি কখনো সহ্য করি না, জুলুম। যারা দুর্বল মানুষের উপর অত্যাচার করে তাদের জন্য আমার কাছে কোনো দয়া নেই। চাঁদাবাজগুলো তখন মাটিতে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। তাদের চোখে এখন শুধু ভয় আর অনুতাপ। অব্র একবার গভীর নিঃশ্বাস দিল, তারপর গার্ডের দিকে তাকিয়ে বলল, এদের হাসপাতালে ভর্তি করে দাও। মরতে দেওয়া যাবে না, বেঁচে থাকুক, যাতে সারা জীবন মনে থাকে অন্যায় করলে তার ফল কি হয়। ঠিক আছে বস। অব্র আর কিছু না বলে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। গুদামের বড় দরজা দিয়ে বাইরে বের হয়ে এলো। বাইরে তখন গভীর রাত, আকাশে চাঁদের আলো। কালো গাড়িটা এখনো অপেক্ষা করছে। অব্র গাড়ির দিকে হাঁটতে হাঁটতে একবার আকাশের দিকে তাকালো। তার মুখে তখন সেই রহস্যময় শান্ত হাসি। কিছুক্ষণ পর গাড়ির দরজা খুলে গেল। অব্র ভেতরে উঠে বসলো। গাড়ি ধীরে ধীরে অন্ধকার রাতের মধ্যে মিলিয়ে গেল। আর গুদামের ভেতরে পড়ে রইল সেই লোকগুলো, যারা কয়েক ঘন্টা আগেও নিজেদের খুব শক্তিশালী ভাবছিল। গাড়িটা ধীরে ধীরে অন্ধকার রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। রাত তখন প্রায় গভীর হয়ে গেছে। শহরের বেশিরভাগ রাস্তা ফাঁকা, কোথাও কোথাও শুধু রাস্তার বাতি জ্বলছে। অব্র জানালার বাইরে তাকে চুপচাপ বসেছিল। হঠাৎই তার চোখে পড়ল রাস্তার একপাশে কেউ যেন টলতে টলতে হাঁটছে। গাড়ি একটু কাছে যেতেই পরিষ্কার দেখা গেল একটা মেয়ে চুল এলোমেলো, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। সে একবার রাস্তার মাঝখানে যাচ্ছে, আবার ফুটপাতে এসে দাঁড়াচ্ছে। অব্র ভ্রু কুঁচকে তাকালো, তারপর হঠাৎ চিনতে পারল। সে বিরক্ত গলায় বলল, এই মেয়ের কি কোনো বুদ্ধি হবে না? গাড়ি থামাও। গাড়ি থামতেই অব্র দরজা খুলে নেমে গেল। তারপর ড্রাইভারকে বলল, তুমি চলে যাও, আমি ব্যবস্থা করব। ড্রাইভার মাথা নিচু করে চলে গেল। অব্র ধীরে ধীরে মেয়েটার দিকে এগিয়ে গেল, আর কাছে যেতেই বুঝলো সে নীলা। আজও নেশায় পুরো মাতাল হয়ে আছে। অব্র বিরক্ত গলায় বলল, এসব কি করছেন আপনি? বাবার টাকা নষ্ট করার আর কোনো রাস্তা নেই? নেশা করতেই হবে? নীলা টলতে টলতে তার দিকে তাকালো। তার চোখ আধা খোলা, মুখে নেশার ঘোর। হঠাৎ সে হাসতে হাসতে সামনে এসে অব্রকে জড়িয়ে ধরল। নীলা নরম কণ্ঠে বলল, জান, তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। অব্র একদম হতবাক হয়ে গেল। সে বুঝে গেল নীলা তাকে অন্য কেউ ভেবে বসেছে, সম্ভবত নিজের বয়ফ্রেন্ড। অব্র অস্বস্তিতে পড়ে বলল, এই আপনি ভুল বলছেন। কিন্তু নীলা কিছুই শুনছে না। সে অব্রর গলায় মুখ গুজে আছে। অব্র একটু অস্বস্তি নিয়ে তার হাত ধরল, তারপর বলল, চলুন গাড়িতে বসেন, এভাবে রাস্তা থাকা ঠিক না। সে ধীরে ধীরে নীলাকে ধরে গাড়ির দিকে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে তাকে ভেতরে বসালো। অব্র নিজেও পাশের সিটে বসলো, কিন্তু বসতেই নীলা হঠাৎ তাকে টেনে নিজের কাছে নিয়ে এলো। অব্র কিছু বুঝে ওঠার আগে নীলা তার মুখ দু হাতে ধরে ঠোঁটে ঠোঁট চেপে ধরল। অব্র একদম স্তব্ধ হয়ে গেল। সে কয়েক সেকেন্ড বুঝতেই পারল না কি হচ্ছে।
নীলা চোখ বন্ধ করে তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তার নিঃশ্বাসে নেশার গন্ধ। কিছুক্ষণ পর নীলা হালকা হাসি দিয়ে বলল, একটু আদর করলে কি হয়, করো না একটু আদর। অব্রর বুকের ভেতর তখন অদ্ভুত একটা অনুভূতি কাজ করছে। সে নিজেকে থামাতে চাইল, কিন্তু নীলার কাছাকাছি উষ্ণতা, তার নরম স্পর্শ সবকিছু যেন তাকে দুর্বল করে দিচ্ছে। অব্র গভীর নিঃশ্বাস নিয়ে গাড়ির দরজা ভেতর থেকে লক করে দিল। তারপর ধীরে ধীরে নীলার মুখের দিকে তাকালো। পরের মুহূর্তেই সে নিজেকে আর সামলাতে পারল না। অব্র নীলাকে নিজের কাছে টেনে নিল, তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে গভীরভাবে কিস করতে লাগলো। গাড়ির ভেতর তখন শুধু তাদের নিঃশ্বাসের শব্দ। নীলা দুহাত দিয়ে অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরেছে। অভ্র ধীরে ধীরে তার গলায় মুখ নামিয়ে আনলো, আস্তে আস্তে তার গলায়, তারপর বুকে আদর করতে লাগলো। নির্জন রাস্তা, চারপাশে কেউ নেই, শুধু রাস্তার বাতির হলুদ আলো গাড়ির কাছে পড়ছে। আর সেই নিস্তব্ধ রাতের মাঝে গাড়ির ভেতরে দুজন মানুষ নেশা আর অনুভূতির ভেতর ডুবে গিয়ে নিজেদের হারিয়ে ফেলেছে। গভীর রাত প্রায় শেষের দিকে। নির্জন রাস্তার বাতিগুলো তখনও জ্বলছে, চারপাশে নিস্তব্ধতা। অনেকক্ষণ পর অবশেষে অম্র গাড়িটা স্টার্ট দিল। নীলা তখন তার পাশে আধো ঘুমের মতো শুয়ে আছে, চোখে এখনো নেশার ঘোর। অম্র কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার মনে তখন অদ্ভুত এক অনুভূতি। রাতটা যেন অদ্ভুতভাবে বদলে দিয়েছে সবকিছু। সে ধীরে ধীরে গাড়ি চালিয়ে নীলার বাড়ির সামনে এসে থামলো। বড় গেট, বিশাল বাড়ি, চারপাশে নিরাপত্তা। অম্র গাড়ি থামিয়ে আস্তে করে বলল, নীলা উঠুন, আপনার বাসা এসে গেছে। নীলা আধো ঘুমের ঘরে চোখ খুলল, কিছুই যেন ঠিক মতো বুঝতে পারছে না। অম্র দরজা খুলে তাকে নামতে সাহায্য করলো। নীলা টলতে টলতে ভেতরের দিকে হাঁটতে লাগলো। গার্ডরা অবাক হয়ে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলল না। অম্র কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, তারপর ধীরে ধীরে গাড়ি ঘুরিয়ে চলে গেল। রাত প্রায় শেষ হয়ে এসেছে। অম্র নিজের বাসায় ফিরে দরজা খুলে ভেতরে ঢুকলো। সিয়াম তখন গভীর ঘুমে। ঘরের ভেতর নিস্তব্ধতা। অম্র চুপচাপ বিছানায় বসে পড়ল, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মাথায় বারবার সেই রাতের মুহূর্তগুলো ঘুরছে। সে হাত দিয়ে কপাল চেপে ধরল, নিজের মনে বলল, কি থেকে কি হয়ে গেল? সে জানে নীলা তখন নেশার ঘরে ছিল, কিন্তু সকালে যখন সব মনে পড়বে নীলা কি করবে, এই ভাবনা তার মাথা থেকে সরছেই না। এভাবেই প্রায় পুরো রাতটা তার ঘুম হলো না। এদিকে সকাল হয়ে গেছে, সূর্যের আলো জানালা দিয়ে নীলার ঘরে ঢুকেছে। নীলা ধীরে ধীরে চোখ খুলল, মাথা ভারী লাগছে, শরীরেও অদ্ভুত ক্লান্তি। সে ধীরে ধীরে উঠে বসলো। হঠাৎ তার মনে হলো শরীরটা যেন একটু অস্বাভাবিক লাগছে। সে অবাক হয়ে নিজের হাতের দিকে তাকালো, তারপর ধীরে ধীরে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নায় নিজের মুখ দেখে সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার ঠোঁট একটু ফুলে আছে, গলায় হালকা কামড়ের দাগ, আর বুকের উপর ছোট ছোট দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলার চোখ বড় হয়ে গেল, তার বুক ধকধক করতে লাগলো। সে কয়েক সেকেন্ড আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করলো। আর চোখ বন্ধ করতেই গত রাতে সেই মুহূর্তগুলো একে একে মনে পড়ে গেল। নির্জন রাস্তা, গাড়ির ভেতর অব্রর কাছাকাছি আসা, তার উষ্ণ স্পর্শ, সবকিছু যেন আবার সামনে ভেসে উঠল। নীলা হঠাৎ চোখ খুলে ফেলল, তার মুখে লজ্জা আর বিস্ময়ের মিশ্র ভাব। সে মাথায় হাত দিয়ে বলল, ও শিট, কি হয়ে গেল এটা? তার মাথায় এখন হাজারটা প্রশ্ন ঘুরছে। সে বুঝতেই পারছে না কি করবে। আর ঠিক সেই সময় শহরের অন্য প্রান্তে বসে অব্র একই চিন্তায় ডুবে আছে। সারা রাত তার ঘুম হয়নি। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। তার মনে শুধু একটা কথাই ঘুরছে, নীলা এখন কি করবে? সকালের আলো ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকছে। অব্র তখনও জানালার পাশে দাঁড়িয়ে আছে। রাতভর তার ঠিক মতো ঘুমই হয়নি, চোখে ক্লান্তি, মাথায় হাজারটা চিন্তা। ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা সিয়াম ধীরে ধীরে নড়ে চড়ে উঠল। সে চোখ মেলে তাকিয়ে দেখল অব্র দাঁড়িয়ে আছে। হাই তুলে বলল, কিরে, কখন উঠেছিস? এই তো একটু আগে। আজকে তো হোটেলে যেতে হবে, তুই যাবি না নাকি?
যাবো, তার আগে একটু কাজ আছে। তুই আগে যা, আমি পরে আসছি। আচ্ছা ঠিক আছে। সে উঠে বাথরুমে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয়ে কাপড় বদলে নিল। দরজার দিকে যেতে যেতে বলল, আমি তাহলে যাচ্ছি, দেরি করিস না কিন্তু। হুম। সিয়াম বের হয়ে গেল। ঘরে এখন আবার নীরবতা। অব্র ধীরে ধীরে নিজের ফোনটা হাতে নিল। কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর গভীর নিঃশ্বাস নিয়ে একটা নাম্বারে কল দিল। ওপাশে কয়েকবার রিং হওয়ার পর ফোনটা ধরল নীলা। নীলার কণ্ঠ একটু বিরক্ত শোনালো। সে বলল, হ্যালো, কে? আমি অব্র, আপনার সাথে একটু দেখা করতে চাই। কেন, কি দরকার? কেন সেটা কি আপনি জানেন না? আমি অপেক্ষা করছি। তারপর সে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিল। নীলা কিছুক্ষণ চুপ করে রইল। তার মাথায় তখন রাতের সব স্মৃতি আবার ভেসে উঠছে। শেষে সে শুধু বলল, ঠিক আছে, আসছি। ফোন কেটে গেল। কিছুক্ষণ পর নীলা গাড়ি নিয়ে সেই রেস্টুরেন্টে এসে পৌঁছালো। অব্র আগেই বসে আছে। নীলা তার সামনে গিয়ে চেয়ার টেনে বসলো। তার চোখে এখনো একটু অস্বস্তি। সে সরাসরি বলল, কেন ডেকেছো আমাকে? রাতে এত কিছু হলো, আপনার দেখছি কোনো হেলদোল নেই। আমি নেশা করেছি, তাই ওসব হয়েছে। এটা সিরিয়াস কিছু না। অনেক হয়েছে, এখন বাস্তবটা ভাবার সময়। আমরা বিবাহিত, আপনার এখন আমার সাথে থাকা উচিত। বিয়েটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ওটা মানি না। আমিও মানি না, কিন্তু কাল রাতে যা ঘটে গেল, তারপর এখন না মেনে উপায় আছে? রেস্টুরেন্টের টেবিলের উপরে তখন নীরবতা নেমে এলো। নীলা কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারল না, কারণ সে জানে অব্র যা বলছে তা সত্যি। রেস্টুরেন্টের হালকা আলোয় দুজনেই টেবিলে বসে আছে। চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে, কিন্তু তাদের চোখে আলো নেই, শুধু কথার তীব্রতা আর অদ্ভুত নীরবতা। নীলা ধীরে ধীরে অব্রের দিকে তাকিয়ে বলল, আমার বাবা শহরের বড় ব্যবসায়ী, আমি তার মেয়ে। আর তুমি সামান্য হোটেলের কর্মচারী। আমি কি সেই মেয়ে যে নিজের মান সম্মান বিসর্জন দিয়ে এমন মানুষের সাথে সংসার করব? আপনি ভুল করছেন। আপনি নিজে বিপদ থেকে বাঁচতেই আমাকে বিয়ে করেছেন। আপনি জানেন না, আপনি তখন নিজের নিরাপত্তার জন্য আমাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, তখন পরিস্থিতি এমন ছিল, বিয়ে না করলে আরও বড় বিপদ হতো। কিন্তু এখন আমি চাই আমার বউ আমার পাশে, আমার কাছে। এটা কিভাবে সম্ভব? আমাদের মান সম্মান সব কিছু নষ্ট হবে। আমার কাছে মান সম্মান কিছু যায় আসে না। আমি চাই শুধু আমার সংসার করার জন্য প্রস্তুত হন। একটু বেশি বাড়াবাড়ি করছো। তোমার এইসব কথা শুনতে পারছি না আমি। তার চোখে আগুন আর ঠোঁটে নীরব আগুন। অব্র কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তার মুখে হাসি, কিন্তু চোখে দৃঢ়তা। রেস্টুরেন্টের চারপাশে তখন নিস্তব্ধতা। কেউ কিছু বলতে পারছে না, শুধু দুজনের মধ্যে কথার তীব্রতা বয়ে যাচ্ছে। রেস্টুরেন্টের হালকা আলোয় কথাগুলো শেষ হয়ে এলো। দুজনের মধ্যে একটি অদ্ভুত নীরবতা নেমে আসে। অব্র উঠে দাঁড়ালো। নীলা চেয়ে দেখছে, চোখে বিস্ময় আর অল্প লজ্জা। অব্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। এক মুহূর্ত থেমে নীলার ঠোঁটে হালকা একটি চুমু দিয়ে গেল। নীলা হতবাক হয়ে চোখ বড় করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ স্রেফ নিঃশ্বাস নেওয়ার মতো সময় ধরে দুজনেই একে অপরকে চেয়ে থাকে। অব্র হালকা হাসি দিয়ে বলল, ভালো থাকুন। তারপর ধীরে ধীরে পেছন ফিরে চলে গেল। রাস্তায় হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আজকের দিনটা তার জীবনের এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। হঠাৎ তার মনে পড়ে হোটেলে আজকের কাজ। সে হোটেলের দিকে চলে আসে। হোটেলে ঢুকতেই সিয়াম এগিয়ে এসে বলল, কিরে, কই গেছিলি এতক্ষণ? দরকার ছিল একটু কিছু সামলাতে। কি সামলাতে? চল কাজ শুরু করি। সিয়াম বুঝল আজ অব্রের মন অন্য কোথাও ব্যস্ত ছিল। তারা দুজনে ধীরে ধীরে হোটেলের কাজ শুরু করলো। অব্র খাবার সার্ভিস করছে, কাস্টমারদের খোঁজ নিচ্ছে, সবকিছু তদারকি করছে। তার মন এখনো নীলার চুমোর উত্তেজনায় উত্তপ্ত, কিন্তু সে জানে কাজ করতে হবে। হোটেলের ভিতরে তার চোখ তখনও নীলার দিকে খোঁজ রাখে, কখনো কাজের দায়িত্বে দৃষ্টি স্থির রাখে। সিয়াম পাশ দিয়ে বলল, আজকে অনেক কাজ আছে। শুরু করি। এভাবে আবার হোটেলের রঙের ভিড়ে দুজনের কাজের ব্যস্ততা শুরু হলো। কিন্তু অব্রর মনে সেই চুমোর স্মৃতি বারবার ঘুরছে। রাত যখন পুরো শহর ঢেকে দিয়েছে অন্ধকারের চাদরে,
হোটেলের আলো নিভে গেছে, কাস্টমাররা ফিরে গেছে, কর্মীরা শুয়ে পড়েছে, সকল কিছু শান্ত। কিন্তু অব্রের মন শান্ত নয়। সে ঘরে ঢুকেও কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিল। তার মনে তখন এক অদ্ভুত উত্তেজনা। কিছু কাজ এখনো বাকি। সাজানো কক্ষের আলো নিভিয়ে সে হঠাৎ উঠল। ড্রেস বদলে কালো হাফ স্যুট, মুখে আড়ম্বরহীন ছদ্মবেশ। ধীরে ধীরে সে গাড়িতে উঠল। ড্রাইভারকে ইশারা দিল রাতটা শান্ত রাখতে। শহরের নিস্তব্ধ রাস্তায় গাড়ি গুম গুম শব্দ করছে। দূরে সেই গুডাউনের লাইটের আলো উকি দিচ্ছে। অব্র গাড়ি থেকে নেমে একে একে গেট খুলে ভেতরে ঢুকলো। গার্ডরা সালাম দিল, কাজের খোঁজ নিল। অব্র এক মুহূর্ত থেমে থাকলো না। সে জানে আজকের রাতটা গুরুত্বপূর্ণ। তার চোখে আগুন, মনোযোগ একদম শূন্য। কিছু দূর গিয়ে সে প্রথম টার্গেটের দিকে এগোলো। সেই বখাটে লোকগুলো যারা মেয়েদের বিরক্ত করে শহরের শান্তি নষ্ট করছে। তার চোখের সামনে তারা কেমন অসহায়। অব্র চুপচাপ তাদের দিকে এগিয়ে গেল। এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভাবল, এই পৃথিবীতে সঠিক মানুষদের রক্ষা করতে হবে। তারপর হঠাৎ হঠাৎ এক এক করে বখাটে ছেলেদের হাত কেটে দিল। শহরের কোনায় ভয়, আতঙ্ক, বিস্ময়। গুডাউনের অন্ধকারে রক্তের লালচে ছায়া যেন রাতের সাথে মিলেমিশে গেল। লোকগুলো চিৎকার করলো, ছটফট করতে লাগলো, কিন্তু অব্রের চোখে কেবল শৃঙ্খলা এবং শক্তি। তার গার্ডরা পাশে দাঁড়িয়ে সব ঠিকমতো পর্যবেক্ষণ করছে। অব্র নিজেই হালকা গলায় বলল, আমি মাফিয়া ঠিকই, কিন্তু মেয়েদের উত্তপ্ত করা মানুষকে আমি ছেড়ে দিই না। শহরের ছায়ার মধ্যে কেউ কিছু বুঝতে পারল না, কেবল আতঙ্ক, বিস্ময় আর অব্রের নিঃশব্দ শক্তির সাক্ষী হলো। শহর জানলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আবারও কাজ করছে। তারা আতঙ্কিত, কারণ এই শক্তি কেবল ভুলের জন্যই, ঠিক মানুষের জন্যই। অব্র সেই রাত শেষে গুডাউন থেকে বেরিয়ে এসে চুপচাপ গাড়িতে ফিরে গেল। চোখে আগুন, মনে শান্তি। সে জানে এই শহর এখন তার নিয়ন্ত্রণে। শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব তার হাতে। রাত গভীর, চাঁদের হালকা আলো শহরের ঘরের জানালায় ছড়িয়ে পড়ছে। নীলা তার ফোনে ব্যস্ত, বারবার স্ক্রল করছে। কিছু মেসেজ দেখছে, কিছু ফেসবুক, কিন্তু মন কোথাও নেই। হঠাৎ বেলকনির পাশে হালকা শব্দ, একটি ছায়া। নীলা চোখ বড় করে তাকালো। অব্র। অব্র নীরবভাবে বেলকনির দিকে এগিয়ে আসে। ধীরে ধীরে ধাপে ধাপে নীলার রুমের কাছে চলে আসে। নিজের মনে অব্র ভেবে চলছে, এই তো আমি, আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। এত বড় শক্তি, এত অদ্ভুত ক্ষমতা, কিন্তু আমার বউয়ের রুমে লুকিয়ে এসে দাঁড়াতে হয় কেন? এখানে কি করছো? বউ, আদর করতে এসেছি। মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, মাথা ঠিক আছে। নীলের চোখে অদ্ভুত উত্তেজনা আর লজ্জার মিশ্র ভাব। সে একটু পিছনে হেঁটে বলল, এত রাতে এখানে তুমি সাহস কিভাবে পেলে? কিন্তু মন যাচ্ছে একটু আদর করতে। এমনভাবে যেন রাতের নিস্তব্ধতাও তাদের চারপাশের নিস্তব্ধতা সবকিছু নিঃশব্দে অনুভব করছে। নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো। তার চোখে লজ্জা, কিন্তু হৃদয়ে অদ্ভুত আকর্ষণ। রাত্রি নিস্তব্ধ, কেবল বেলকনির হালকা বাতাস এবং দূরের গাড়ির হালকা শব্দ। অব্র নীলার সামনে দাঁড়িয়ে থেমে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তার চোখে আগুন, কিন্তু মন কেবল একটাই চাওয়া, নীলাকে কাছে পাওয়া। হঠাৎ অব্র এগিয়ে আসে। নীলার চোখ বড় হয়ে যায়। কিছু বলার আগেই অব্র তার ঠোঁটকে নীলার ঠোঁটের সঙ্গে মিলিয়ে দিল। নীলার চোখ বড় করে কিছু বলতে চায়, কিন্তু শব্দ বের করতে পারল না। অব্র সেই সুযোগই ধীরে ধীরে নীলাকে কোলে তুলে ঘরের ভিতরে নিয়ে গেল। বিছানার পাশে ধীরে ধীরে শুয়ে ফেলল। তার হাত নীলার চুলে, গলায়, কাঁধে মৃদু স্পর্শে আদর করতে লাগলো। নীলার নিঃশ্বাস দ্রুত হয়ে আসে। চোখ বন্ধ করে শুধু অনুভব করছে। অব্র ধীরে ধীরে নীলার গলায় মুখ ডুবিয়ে চুমন করে। তার হাত এখন নীলার পিঠে, কোমরে, বুকের উপর। প্রতি স্পর্শে, প্রতি কিসে রাতের অন্ধকার যেন আরো গভীর হয়ে ওঠে। মুহূর্তে মুহূর্তে তাদের ছোঁয়ায়, তাদের হৃদয়ের স্পন্দনে সমস্ত দুনিয়া যেন থেমে গেল। সারা রাত ধরে ভালোবাসা, আদর, কোমল স্পর্শে কাটে। অব্র নীলার চোখে চোখ রেখে ধীরে ধীরে বলে, শুধু আপনাকে কাছে পেতে চাই, শুধু তুমি।
নীলা শুধু নিঃশ্বাস ফেলতে থাকে। রাতের অন্ধকারে তাদের ভালোবাসার স্পর্শ, কোমল চুমন আর মধুর আদর একে অপরকে পুরোপুরি গিলে খায়। সারা রাত কাটে শুধুই তাদের মধুর মুহূর্তে, একটি রাত যা তাদের জীবনকে অমর করে দিল। ভোরের প্রথম আলো যেন শহরের সব কিছুকে হালকা সোনালি রঙে ভাসাচ্ছে। নীলা ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু অব্র নেই। সে তাকিয়ে থাকে চারপাশে, কোথায় গেল? মনে মনে ভাবছে। মুহূর্তেই মনে হলো সে চলে গেছে ভোরের আগে। নীলা হালকা নিঃশ্বাস ফেলে উঠে যায়, শরীর ঝট করে গোসল করে চুল বাঁধে। নিচে নামার পরে মা উঠে দাঁড়ালেন। এত সকালে গোসল করলে কেন? অস্থির লাগছিল মা, তাই। কি এত অস্থিরতা এত সকালে? নীলা শুধু মাথা নাড়ে, ভেতরে মন চুপচাপ। তখন হঠাৎ টিভির দিকে চোখ পড়ে। চ্যানেলের ব্রেকিং নিউজে আবার কিছু ছেলের হাত কেটে দেওয়া হয়েছে। নীলা চোখ বড় করে তাকালো। শহরের মানুষ আতঙ্কে ভুগছে, চিৎকার করছে, ভয় পাচ্ছে। বাবা টিভির দিকে তাকিয়ে বললেন, এসব কি কখনো থামবে না? হয়তো মাফিয়া কিংকে খুঁজে পেলে থামবে, না হলে কেউ থামাতে পারবে না। ভোরের হালকা আলো ঘরের মধ্যে ঢুকে পড়েছে। নীলা ধীরে ধীরে বসে চুপচাপ ভাবছে। মনের মধ্যে অস্থিরতা, লজ্জা আর একটু ভয় সব মিলেমিশে একটা অদ্ভুত চাপ তৈরি করছে। নীলা কিছুক্ষণ চুপচাপ বসে আছে। ভেতরে মনে হচ্ছে আজ সে বড় একটা কথা বলার জন্য প্রস্তুত। হঠাৎ সে ধীরে ধীরে বাবার দিকে তাকালো। বাবা চা নিয়ে বসে আছেন। বাবা, তোমার সাথে কথা আছে। কি এমন কথা যে পারমিশন নিচ্ছ? রাগ করবেন না তো? আগে বলো শুনি। বাবা, আমি বিয়ে করে ফেলেছি। কাকে? সামান্য হোটেলে চাকরি করা ছেলের সাথে। বাবার চেহারায় বিস্ময় আর একটু অবাকেরই ছাপ। তিনি ধীরে ধীরে বললেন, মান সম্মানের কথা ভাবলে না? বাবা, আমার ওর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি তখন একটা বিপদে ছিলাম। ওই সময় সে আমাকে সাহায্য করেছে। লোকেরা ভেবেছে আমাদের মধ্যে সম্পর্ক আছে, আর তাই জোর করে বিয়ে দেওয়া হলো। আমিও আর উপায় পাইনি, তাই বিয়ে করেছি। এত বড় কাণ্ড কবে হলো? 6 মাস হয়ে গেছে। বাবা নীলার দিকে তাকিয়ে চোখে সমঝোতার আলো। তিনি ভেবেছেন কাউকে না দেখে ডিসিশন নেওয়া ঠিক না। আসতে বলো ছেলেটাকে, আমি দেখতে চাই। নীলা কিছুক্ষণ চুপচাপ থাকে। মনের মধ্যে অদ্ভুত দ্বন্দ্ব, একদিকে অব্রের জন্য স্পষ্ট কর্নার, অন্যদিকে বাবার মান সম্মান। বাবা, ওর কেউ নেই, ও একা থাকে। তুমি এখন ওকে মেনে নিছো, তাই তো? না, কিন্তু মেনে না কি করে করব? বাবা, বিয়ে তো পবিত্র, আর এটা আমি করেছি। আসতে বলো, কথা বলে দেখবো কেমন ছেলে। নীলা ফোন হাতে ধরে অব্রের নাম্বারে কল দিল। অব্র ফোন হাতে নিয়ে নীলার কল দেখে অবাক হয়ে রিসিভ করলো। অব্র, বাবা তোমাকে দেখতে চাইছেন, তুমি আসবে? ফোনের অপর প্রান্তে অব্র খানিকটা দ্বিধাগ্রস্ত, তার গলায় অচেনা কম্পন। তার তো কিছু নাই, নীলার বাবা যদি অপমান করে তাকে? আপনার বাবাকে মানবে? আমি তো গরিব। ধনী বা গরিব বাবার কাছে তা ম্যাটার করে না। মানুষ ভালো হলেই হলো। তুমি ভালো মানুষ, আমার বাবা বুঝবে। অব্র একটু ধীর হয়ে শান্ত হয়ে গেল। মনে মনে ভাবছে, হয়তো আজ সত্যি সময় এসেছে মানুষ এবং মানসিকতার বিচ্যুতি দূর করে সবকিছু পরিষ্কার হওয়ার। ভোরের আলো তাদের চারপাশকে উষ্ণ করে তুলেছে। নতুন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। হোটেলের ভিড় আর গরম চা কফির গন্ধে ভরা সকালের পরিবেশে অব্র ধীরে ধীরে ম্যানেজারের কক্ষে চলে গেল। অব্র গভীর নিঃশ্বাস নিল, চোখে হালকা দৃঢ়তা। আজকের দিনটা তার জন্য বিশেষ কিছু দায়িত্ব আছে যা অবহেলা করা যাবে না। স্যার, আমি আজ ছুটি চাই। এখন কেন ছুটি চাইছিস অব্র? কাজের তো খুব চাপ। স্যার, একটু দরকার আছে, ব্যক্তিগত। ম্যানেজার কিছুক্ষণ চুপচাপ থাকলেন। অব্র চোখের গভীরতার ছাপ দেখে বোঝা গেল এই ছুটি শুধুই অবসর নয়, দায়িত্ব ও আবেগের কারণে প্রয়োজন। ঠিক আছে, ছুটি দিচ্ছি। অব্র হালকা মাথা নেড়ে কৃতজ্ঞতার অভিব্যক্তি দিল। পিছু হটে গিয়ে নিজেকে শান্ত করার জন্য ধীরে ধীরে হোটেলের ব্যস্ততা থেকে বেরিয়ে এলো। বাড়িতে ফিরে অব্র দ্রুত ফ্রেশ হয়ে নতুন একটা ভালো শার্ট পরে নিল। আজকের দিনটা শুধু দেখা করার নয়, পুরো আচরণে ওর সম্মান বজায় রাখতে হবে। অব্র ধীরে ধীরে নীলাদের বাসার দিকে রওনা দিল।
নীলার বাসায় পৌঁছে অব্র ধীরে ধীরে দরজা নক করলো। অব্র জানে এবার প্রথম পরিচয়, তাকে বাবা মার সামনে সঠিকভাবে আচরণ করতে হবে। দরজা খুলতেই অব্র ভিতরে এসে নীলার বাবাকে সালাম দিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বসো। বাবা একটু থেমে চোখে গভীর দৃষ্টি দিয়ে অব্রকে দেখলেন, তারপর অবাক কণ্ঠে বললেন, কি করো তুমি? হোটেলে চাকরি করি স্যার। আমার মেয়ে তো বড়লোক পরিবেশে বড় হয়েছে, তুমি কি তার জন্য যথেষ্ট? হয়তো আমি এই দামের জীবন দিতে পারবো না, কিন্তু 3 বেলা খাওয়াতে পারবো, ঠিকমতো মান সম্মান সহকারে। বাবা কিছুক্ষণ চুপ থাকলেন। অব্রর ভদ্রতা, দৃঢ়তা আর নিজের মেয়ের জন্য দায়বদ্ধ মনোভাব দেখে হঠাৎ একটা অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে গেল। হালকা হেসে তিনি মাথা নেড়ে বললেন, ঠিক আছে, তোমাকে সুযোগ দিচ্ছি। নীলাদের বাসা থেকে বের হয়ে অব্র কিছুক্ষণ গেটের সামনে দাঁড়িয়ে রইল। তার মুখে হালকা একটা স্বস্তির হাসি। মনে হচ্ছিল বুকের ওপর থেকে যেন বড় একটা চাপ নেমে গেছে। আজকের দিনটা তার জন্য সহজ ছিল না। একজন বড় ব্যবসায়ীদের সামনে দাঁড়িয়ে নিজের পরিচয় দেওয়া, নিজের সামান্য পরিচয় নিয়ে কথা বলা, কিন্তু তবুও সে নিজের সত্যটা লুকায়নি। ধীরে ধীরে সে রাস্তার দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর একটা গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। সূর্য তখন প্রায় ঢলে পড়েছে। শহরের রাস্তায় আবার ব্যস্ততা শুরু হয়েছে। কিছুক্ষণ পর অব্র নিজের বাসার দরজা খুলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর ঢুকতেই সে দেখল সিয়াম সোফায় বসে ফোন দেখছে। অব্রকে দেখে সিয়াম অবাক হয়ে তাকালো। কিরে, এত দেরি কেন? কোথায় গেছিলি? অব্র জুতা খুলে ধীরে ধীরে সোফায় বসলো। তার মুখে সেই রহস্যময় হাসি। শ্বশুর বাড়ি? সিয়াম কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে থাকলো, তারপর হঠাৎ হেসে উঠল। আরে মজা করিস না ভাই। মজা না, সত্যি বলছি। কি বলছিস, সত্যি নাকি? সত্যি। অ্যাক্সিডেন্টলি একটা বিয়ে হয়েছিল, সেই সম্পর্কটাই ঠিক করতে গিয়েছিলাম। তারপর কি হলো? মেনে নিছি। কয়েক সেকেন্ড ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। তারপর হঠাৎ সিয়াম সোফা থেকে লাফ দিয়ে উঠল। সত্যি? অব্র শুধু হালকা হাসলো। তার মনে হচ্ছিল আজ তার জীবনের এক বড় অধ্যায় ঠিক হয়ে গেছে, কিন্তু সে জানে না এই সম্পর্ক সামনে গিয়ে তার জীবনকে কত বড় ঝড়ের মধ্যে নিয়ে যাবে। কয়েকদিন কেটে গেছে, এই কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে। দুপক্ষের মধ্যে কথাবার্তা হয়েছে, বোঝাপড়া হয়েছে, শেষ পর্যন্ত ঠিক হলো একটা ছোট করে ঘরোয়া আয়োজন করা হবে। আনুষ্ঠানিকভাবে আবার বিয়েটা পড়ানো হবে। বাড়ির ড্রয়িং রুম সাজানো হয়েছে খুব সাদামাটা ভাবে। কোথাও হালকা ফুলের সাজ, কোথাও চেয়ার পাতা, ঘরের ভেতরে আত্মীয় স্বজনদের হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। নীলা আজ লাল শাড়ি পরে বসে আছে, তার চোখে লজ্জা, ঠোঁটে হালকা হাসি। এদিকে দরজার বাইরে এসে দাঁড়ালো অব্র, তার পাশে সিয়াম। সিয়াম চারপাশে তাকিয়ে হালকা মুচকি হাসলো। ভাই, তুই তো সত্যি সত্যি বিয়ে করে ফেললি। আমিও কখনো ভাবিনি এমন হবে। দুজনে ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকলো। অব্র মাথা নিচু করে সবাইকে সালাম দিল। ঘরের মাঝখানে কাজী সাহেব বসে আছেন, তার সামনে কাগজপত্র রাখা। তাহলে শুরু করা হে। সবাই মাথা নাড়ল। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। কাজী ধীরে ধীরে বিয়ের খুতবা পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর আনুষ্ঠানিকভাবে অব্র আর নীলার বিয়ে আবার পড়ানো হলো। ঘরের ভেতর তখন হালকা আনন্দের পরিবেশ। কেউ দোয়া করছে, কেউ হাসছে। ঠিক সেই সময় দরজার দিকে হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো। আরে, বিয়ে হয়ে গেল নাকি? সবাই ঘুরে তাকালো। নীলার কাকা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি ভেতরে এসে ধীরে ধীরে অব্রর দিকে তাকালেন। তার চোখে কেমন যেন চিন্তার ছাপ। তিনি কিছুক্ষণ অব্রকে গভীরভাবে দেখলেন, তারপর বললেন, তোমাকে কি কোথাও দেখেছি? কথাটা শুনে অব্র একটু চমকে উঠল, কিন্তু মুখে সেটা প্রকাশ করলো না। শান্ত গলায় বলল, আমাকে কিভাবে দেখবেন? আমি তো সাধারণ একটা হোটেলে চাকরি করি। না, তবু তোমার চেহারাটা খুব চেনা লাগছে। কথাটা শুনে অব্রর বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল। তার মুখে যদিও স্বাভাবিক ভাব, কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করেছে। সে মনে মনে ভাবল, না, এটা কি সম্ভব? কেউ আবার আমার মাফিয়া পরিচয় জানে নাকি? কয়েক সেকেন্ডের জন্য তার চোখে অদ্ভুত এক সতর্কতা দেখা দিল। ঘরের ভেতর সবাই তখনও হাসি আনন্দে ব্যস্ত, কিন্তু অব্রের মনে যেন হঠাৎ একটা অদৃশ্য ঝড় শুরু হয়ে গেছে। সে বুঝতে পারছে তার অন্ধকার দুনিয়ার ছায়া হয়তো
ধীরে ধীরে তার সংসারের দিকেও এগিয়ে আসছে। ঘরের ভেতর তখনও হালকা হাসি, আনন্দের পরিবেশ। বিয়ের কাজ শেষ হয়েছে, আত্মীয় স্বজন সবাই ধীরে ধীরে গল্পে মেতে উঠেছে। অব্র একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার চোখে এখনো সেই অদ্ভুত চিন্তার ছাপ। কারণ একটু আগে নীলার কাকা বলেছিলেন তার চেহারা নাকি কোথাও দেখা। কাকা আবার ধীরে ধীরে অব্রর কাছে এগিয়ে এলেন, তার চোখে কৌতূহল। কাকা একটু হাসলেন। বাবা, ভয় পেও না, আমি নীলার কাকা। জি, সালাম নিন। আমি কিন্তু পুলিশে আছি, এসআই। কথাটা শুনে অব্রর বুকের ভিতর হঠাৎ ধক করে উঠল। তার চোখ এক মুহূর্তের জন্য বড় হয়ে গেল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিল। অব্র ভদ্রভাবে হাসল, ও আচ্ছা। কিন্তু ভেতরে ভেতরে তার মাথায় তখন হাজারটা চিন্তা ঘুরছে। সে মনে মনে বলল, শেষ পর্যন্ত কিনা পুলিশ ফ্যামিলিতে বিয়ে করে ফেললাম, এখন তো ধরা পড়ার ভয় আরো বেশি। সে বাইরে থেকে শান্ত থাকলেও ভেতরে ভেতরে অদ্ভুত টেনশন কাজ করছে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা সিয়াম হঠাৎ দুষ্ট হাসি দিল। সে চারপাশে তাকিয়ে অবাক হয়ে বলল, ভাই, তোর শ্বশুর বাড়ি তো দেখি বিশাল বড় লোক। অব্র বিরক্ত হয়ে সিয়ামের দিকে তাকালো। চুপ কর, বেশি কথা বলিস না। ভাই, একটা কাজ কর। কি? তুই তো এত বড় লোক শ্বশুর বাড়ি পেয়ে গেছিস, আমাকেও না হয় এমন একটা বড় লোক মেয়ে দেখে বিয়ে দিয়ে দে। আগে নিজের কাজ ঠিক কর, তারপর বিয়ে চিন্তা করিস। না ভাই, আমি তো এখন থেকেই প্রস্তুত। বড় লোক শ্বশুর বাড়ির জামাই হওয়ার স্বপ্ন দেখি। সবাই আবার হেসে উঠল, কিন্তু সেই হাসির মাঝে অব্রর চোখে এক অদ্ভুত চিন্তার ছায়া রয়ে গেল। কারণ এখন তার জীবনের শুধু সংসার না, একদিকে পুলিশ ফ্যামিলি আর অন্যদিকে তার অন্ধকার আন্ডারওয়ার্ল্ডের পরিচয়। এই দুই দুনিয়া যদি কখনো একসাথে ধাক্কা খায় তাহলে কি হবে, সেই প্রশ্নটাই এখন তার মাথায় ঘুরছে। বাড়ির ভেতর আজ অন্যরকম এক পরিবেশ। সবাই ধীরে ধীরে নিজেদের ঘরে চলে গেছে। হাসি আনন্দের শব্দও এখন অনেকটাই থেমে গেছে। নীলার রুমটাই আজ বাসর ঘর হিসেবে সাজানো হয়েছে। বিছানার ওপর লাল গোলাপের পাপড়ি ছড়ানো, চারপাশে হালকা ফুলের গন্ধ ছড়িয়ে আছে, কারণ অন্য কোথাও ব্যবস্থা করা সম্ভব হয়নি। অব্রত সিয়ামের সাথে ছোট একটা বাসায় থাকে, সেখানে আবার নীলাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। তাই আপাতত সিদ্ধান্ত হয়েছে নীলা এখানেই থাকবে, আর সিয়ামকে বাড়ির এক আত্মীয়ের ঘরে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সিয়াম অবশ্য এতে খুব খুশি। সে হাসতে হাসতে বলছে, ভাই, তোর তো জীবন সেট, আমি এখন অতিথি হয়ে ঘুমাবো। এসব কথা ভেবে অব্র হালকা হেসেছিল। এদিকে নীলার রুমে তখন নীলা একা বসে আছে, লাল শাড়ি, মাথায় ঘোমটা, চোখে অদ্ভুত লজ্জা আর দ্বিধা। তার বুকের ভেতর ধকধক করছে। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। অব্র ভিতরে ঢুকলো। সে দরজাটা আস্তে করে বন্ধ করে দিল। কয়েক সেকেন্ড নীরবতা। অব্র ধীরে ধীরে নীলার দিকে এগিয়ে এলো। নীলা মাথা নিচু করে বসেছিল। অব্রকে কাছে আসতে দেখে সে ধীরে ধীরে বলল, শোনো, একটা কথা বলি। বলুন। আমি কিন্তু এখনো তোমাকে মেনে নেইনি। শুধু ওই দিন আমরা খুব কাছাকাছি হয়ে গিয়েছিলাম, তাই পরিস্থিতির জন্য মেনে নিয়েছি। ঘরের ভেতর কয়েক সেকেন্ড চুপচাপ নীরবতা নেমে এলো। তারপর অব্র ধীরে ধীরে নীলার আরো কাছে এসে দাঁড়ালো। সে ঝুঁকে আস্তে করে নীলার গলার কাছে মুখ নামালো। নীলা হালকা কেঁপে উঠল। অব্র খুব নরম গলায় বলল, সমস্যা নেই, ঘনিষ্ঠ হতে হতে একসময় ভালোবেসেও ফেলবেন। নীলার নিঃশ্বাস একটু দ্রুত হয়ে গেল। অব্র ধীরে ধীরে তার মুখের দিকে তাকালো। কয়েক সেকেন্ড দুজন একে অপরের চোখের দিকে তাকিয়ে রইল। তারপর অব্র আস্তে করে নীলার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নীলা প্রথমে একটু অবাক হলো, কিন্তু তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলল। ঘরের ভেতরে তখন শুধু নীরবতা আর তাদের কাছাকাছি থাকার উষ্ণতা। অব্র ধীরে ধীরে নীলাকে কাছে টেনে নিল। তার কণ্ঠ খুব নরম হয়ে গেল। ভয় পাবেন না, আমি আছি। নীলা কিছু বলল না, শুধু মাথা হালকা করে অব্রর কাঁধে রেখে দিল। সেই রাতটা ধীরে ধীরে নতুন এক সম্পর্কের শুরু হয়ে উঠল, যেখানে দ্বিধা আছে, লজ্জা আছে, কিন্তু তার মাঝে জন্ম নিচ্ছে অদ্ভুত এক অনুভূতি। রাত তখন অনেক গভীর, চারপাশে একদম নিস্তব্ধতা নেমে এসেছে।
নীলার ঘরের জানালা দিয়ে হালকা চাঁদের আলো ভেতরে ঢুকছে। ঘরের ভেতর নরম আলোয় দুজন মানুষ নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। নীলা অব্রর বুকের ওপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছিল। সারাদিনের ক্লান্তি আর নতুন সম্পর্কের লজ্জা মিলিয়ে তার চোখ খুব দ্রুতই লেগে গিয়েছিল। অব্র চোখ বন্ধ করে শুয়েছিল। ঠিক তখনই ট্রিং ট্রিং অব্রর ফোনটা হঠাৎ করে কেঁপে উঠল। গভীর রাতের সেই নীরবতায় ফোনের শব্দটা বেশ তীক্ষ্ণ লাগলো। অব্র দ্রুত চোখ খুলে ফেলল। সে সাবধানে নীলার মাথাটা নিজের বুক থেকে সরিয়ে বালিশে রাখলো, যাতে তার ঘুম না ভাঙে। তারপর ধীরে ধীরে ফোনটা হাতে নিয়ে দেখলো গার্ড কল করছে। অব্রর চোখের দৃষ্টি হঠাৎই বদলে গেল। যে মানুষটা কয়েক মিনিট আগেও ছিল এক সাধারণ স্বামী, মুহূর্তেই তার চোখে ফুটে উঠল অন্যরকম কঠোরতা। সে খুব আস্তে করে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ বলো। বস, খবর পেয়েছি। কি খবর? একটা নারী পাচারকারীর চক্র আজ রাতেই ডিল করেছে। লোকেশন আমরা ট্র্যাক করেছি। আমরা অপেক্ষা করছি বস, আপনার অর্ডার দরকার। অপেক্ষা করো, আমি আসছি। ফোনটা কেটে গেল। অব্র কয়েক মুহূর্ত নীরব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে নীলার দিকে তাকালো। নীলা তখনও গভীর ঘুমে, মুখে শান্ত একটা হাসি। অব্রর চোখে অদ্ভুত এক অনুভূতি ফুটে উঠল। সে ধীরে করে নীলার কপালে একটা চুমু দিল। অব্র ফিসফিস করে বলল, ঘুমাও, তোমার স্বামীটা একটু খাচ্ছে যাচ্ছে। এরপর সে দ্রুত উঠে দাঁড়ালো। চুপচাপ দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। বাড়ির সবাই তখন ঘুমিয়ে। কেউ জানেও না এই বাড়ির নতুন জামাইটা শুধু হোটেলের সাধারণ চাকরিজীবী না। বাইরে বের হতেই তার গভীর চেহারা আবার ফিরে এলো। গেটের থেকে একটু দূরে ইতিমধ্যে একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। দুজন লোক দ্রুত দরজা খুলে দিল। বস। অব্র ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো। তার চোখে তখন ভয়ঙ্কর ঠান্ডা দৃষ্টি। শহরের একদম নির্জন একটা জায়গা, চারপাশে আধো অন্ধকার, দূরে একটা পরিত্যক্ত গোদাম ঘর। সেখানে চলছে ভয়ঙ্কর এক ব্যবসা। কয়েকজন নিষ্ঠুর মানুষ কিছু অসহায় মেয়েদের আটকে রেখেছে। তাদের চোখে ভয়, মুখে কান্না। ঠিক তখনই দূরে কয়েকটা কালো গাড়ি এসে থামলো। গাড়ির দরজা খুলে কয়েকজন লোক নেমে এলো। সবাই কালো পোশাক পরা, মুখে কালো মাস্ক। তাদের মধ্যে সামনে দাঁড়িয়ে আছে অব্র। এই কাজগুলো করার সময় তারা কখনো নিজেদের মুখ দেখায় না, সব সময় মাস্ক পরে কাজ করে। অব্র চারপাশে একবার তাকিয়ে নিচু গলায় বলল, সবাই প্রস্তুত? হ্যাঁ বস। মনে রেখো, আজ কোনো নিরপরাধ মানুষের ক্ষতি হওয়া চলবে না। জি বস। চল। মুহূর্তের মধ্যে তারা গুদাম ঘরের ভেতরে ঢুকে পড়ল। ভেতরে থাকা পাচারকারীরা কিছু বুঝে ওঠার আগে চারদিকে বিশৃঙ্খলা শুরু হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই অব্রর লোকেরা সব অপরাধীদের কাবু করে ফেলল। অব্র দ্রুত সেই মেয়েদের কাছে গেল। মেয়েরা ভয়ে কাঁপছিল। অব্র নরম গলায় বলল, ভয় পেও না, আমরা এখন নিরাপদ। আপনি কে? আমরা শুধু চাই তোমরা সবাই নিরাপদে বাড়ি ফিরে যাও। পুলিশে ফোন করো। লোকটা মাথা নেড়ে ফোন বের করলো। সে অচেনা নম্বর থেকে থানায় কল দিল। হ্যালো, এখানে একটা নারী পাচারকারী চক্র ধরা পড়েছে। লোকেশন বলছি। আপনি কে বলছেন? সেটা গুরুত্বপূর্ণ না, দ্রুত চলে আসুন। কথাটা বলেই সে ফোন কেটে দিল। অব্র চারপাশে একবার তাকালো, তারপর বলল, আমরা এখান থেকে চলে যাই। বস, পুলিশ আসলে? আমরা এখানে থাকবো না, আমাদের কাজ ছিল ওদের বাঁচানো। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা সবাই গাড়িতে উঠে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। কিছুক্ষণ পরে পুলিশের গাড়ির সাইরেন শোনা গেল। অনেকগুলো পুলিশ গাড়ি এসে গুদামের সামনে থামলো। পুলিশরা দ্রুত ভেতরে ঢুকে পড়ল। মেয়েদের উদ্ধার করা হলো, অপরাধীদের গ্রেপ্তার করা হলো। সবার মধ্যে ছিলেন নীলার কাকা। তিনি একজন এসআই। তিনি চারপাশে তাকিয়ে অবাক হয়ে বললেন, আশ্চর্য স্যার, এত বড় একটা অপারেশন, সব অপরাধী ধরা পড়েছে, কিন্তু যারা এই কাজটা করলো তারা নিজেদের পরিচয় দিল না কেন? হয়তো কোনো অজানা হিরো স্যার। নীলার কাকা কিছুক্ষণ চুপ করে রইলেন। তার মনে অদ্ভুত একটা প্রশ্ন ঘুরতে লাগলো। কে এই রহস্যময় মানুষ যে অন্ধকারে এসে মানুষ বাঁচায় আর নিজের পরিচয় না দিয়েই অদৃশ্য হয়ে যায়? গভীর রাত ধীরে ধীরে আরো নিস্তব্ধ হয়ে উঠেছে। বাড়ির চারপাশে একদম শান্ত পরিবেশ। দূরে মাঝে মাঝে কুকুরের ডাক শোনা যাচ্ছে। নীলার ঘরের ভেতরেও সব চুপচাপ।
হঠাৎ করে নীলার ঘুম ভেঙে গেল। সে ধীরে ধীরে চোখ খুলল। কিছুক্ষণ বুঝতেই পারল না কি হয়েছে। তারপর হাত বাড়িয়ে পাশের দিকে ছুতেই হঠাৎ সে বুঝতে পারল বিছানায় অভ্র নেই। নীলা উঠে বসলো, চারপাশে তাকালো। ঘরের দরজাও হালকা খোলা। নীলা একটু অবাক হয়ে নিজের মনে বলল, এত রাতে কোথায় গেলে? তার মনে হালকা একটা অস্থিরতা কাজ করতে লাগলো। নতুন বিয়ে, নতুন মানুষ, তারপরও অদ্ভুতভাবে মনে হলো যেন অব্রর জন্য চিন্তা হচ্ছে। নীলা বিছানায় বসে অপেক্ষা করতে লাগলো। মিনিট কেটে গেল, তারপর আরো কিছু সময়। অবশেষে দরজাটা আস্তে করে খুলল। অব্র ভেতরে ঢুকলো। সে ভেবেছিল নীলা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু ভেতরে ঢুকেই দেখে নীলা বিছানায় বসে আছে, চোখ দুটো সোজা তার দিকে তাকানো। অব্র একটু থেমে গেল। নীলা ভ্রু কুঁচকে বলল, কোথায় গিয়েছিলে এত রাতে? অব্র কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর হালকা হাসি দিয়ে বলল, আরে আমাদের মতো গরিব মানুষের কি আর এত দামি বিছানায় ঘুম আসে? তাই ভাবলাম একটু বাইরে গিয়ে হেঁটে আসি। মাঝরাতে হাঁটতে গেছো? কি করব বলুন, এত বড় লোকের বাইরের বিছানায় শুয়ে নিজেকে খুবই অস্বস্তি লাগছিল। কথাটা বলে সে হালকা হাসলো। নীলা কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তার মনে হচ্ছে অব্র কিছু একটা লুকাচ্ছে, কিন্তু সে আর কিছু বলল না, শুধু ধীরে বলল, আচ্ছা, এখন এসে ঘুমাও। অব্র বিছানায় এসে বসলো। তারপর নীলার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখলেন তো, আপনার জন্যই আবার ফিরে এলাম। নীলা মুখ ঘুরিয়ে নিলেও তার ঠোঁটের কোণে হালকা একটা হাসি ফুটে উঠল। কিন্তু সে জানেও না যে মানুষটা এখন তার পাশে শুয়ে আছে। কিছুক্ষণ আগেই অন্ধকার দুনিয়ায় একটা ভয়ঙ্কর অপারেশন শেষ করে এসেছে। সকাল ধীরে ধীরে নেমে এসেছে। জানালার ফাঁক দিয়ে রোদের আলো ঘরের ভেতরে ঢুকছে। পাখির ডাক শোনা যাচ্ছে চারপাশে। নীলা তখন গোসল করে বাথরুম থেকে বের হলো। তার চুলগুলো ভেজা, মুখে একদম সতেজ ভাব। সে ধীরে ধীরে আয়নার সামনে এসে দাঁড়ালো। ঠিক তখনই বিছানায় বসে থাকা অব্র তার দিকে তাকিয়ে রইল। মুহূর্তের জন্য যেন সে মুগ্ধ হয়ে গেল। অব্র ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখে তখন অদ্ভুত এক মুগ্ধতা। সে এগিয়ে এসে হঠাৎ নীলাকে পেছন থেকে জড়িয়ে ধরল। নীলা একটু চমকে উঠল। তারপর বলল, এই কি করছো? কি করব, আমার বউটা এত সুন্দর লাগছে। আচ্ছা ঠিক আছে, এখন ওসব বাদ দাও, আগে তুমি ফ্রেশ হয়ে আসো। ঠিক আছে ম্যাডাম। তারপর সে বাথরুমে ঢুকে গেল। নীলা তখন ঘরটা একটু গুছিয়ে নিতে লাগলো। বিছানার উপর অব্র রাতের শার্ট আর প্যান্ট পরেছিল। নীলা ভাবলো এগুলো সরিয়ে রাখবে। সে প্যান্টটা হাতে নিল, কিন্তু হঠাৎ তার মনে হলো প্যান্টটা অস্বাভাবিক ভারী লাগছে। সে কৌতূহল নিয়ে হাত ঢুকিয়ে দেখলো। পরের মুহূর্তে নীলা যেন জমে গেল। তার হাত কাঁপতে শুরু করলো, কারণ তার হাতে ধরা পড়েছে একটা বন্দুক, একটা আসল পিস্তল। নীলার বুক ধড়ফড় করতে লাগলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। ঠিক তখনই বাথরুমে দরজা খুলে অব্র বের হলো। চুল ভেজা, মুখে স্বাভাবিক ভাব, কিন্তু পরের মুহূর্তে সে থেমে গেল, কারণ সে দেখলো নীলা তার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। নীলার হাত কাঁপছে, চোখে ভয় আর বিস্ময়। নীলা কাঁপা গলায় বলল, তুমি কে? কি পরিচয় তোমার? ভয় পাবেন না। না, আগে বলো। তার চোখে তখন ভয় আর রাগ মিশে আছে। অব্র গভীর একটা নিঃশ্বাস ফেলল। তারপর ধীরে ধীরে বলল, যে নাম শুনলে পুরো শহর কেঁপে ওঠে, আমি সেই আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। কথাটা শুনে নীলা একদম হতবাক হয়ে গেল। তার হাত থেকে প্রায় বন্দুকটা পড়ে যাওয়ার উপক্রম। সে অবিশ্বাসের চোখে অব্রর দিকে তাকিয়ে বলল, তুমি তুমি মানুষ খুন করো? মানুষের হাত কেটে ফেলো, চোখ তুলে ফেলো? নীলার চোখে তখন ভয় জমে উঠেছে। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটাকে সে এতক্ষণ পর্যন্ত সাধারণ একজন মানুষ ভাবছিল, সে আসলে ভয়ঙ্কর এক অন্ধকার দুনিয়ার রাজা। ঘরের ভেতর তখন ভারী নীরবতা। নীলার হাতে ধরা বন্দুকটা কাঁপছে। তার চোখে ভয়, বিস্ময় আর অজানা একটা আতঙ্ক। সে যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটা কয়েক ঘন্টা আগেও তার সাথে হাসছিল, মজা করছিল। সে নাকি আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং। অব্র ধীরে ধীরে নীলার দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো রাগ নেই, বরং একটা অদ্ভুত শান্ত ভাব। হঠাৎ করেই অব্র এগিয়ে এলো।
নীলা কিছু বুঝে ওঠার আগে সে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরল। নীলা প্রথমে একটু অবাক হয়ে গেল। অব্র খুব নরম গলায় বলল, জান, বিশ্বাস করো, আমি কখনো নির্দোষ মানুষের ক্ষতি করি না। যারা সমাজে অন্যায় করে, যারা মানুষের জীবন নষ্ট করে, শুধু তাদেরই শাস্তি দেই। তাই বলে তুমি আইন নিজের হাতে তুলে নিবে? অব্র গভীর নিঃশ্বাস ফেলল। তার চোখে তখন বাস্তবতার কঠিন ছায়া। অব্র বলল, তুমি তো জানো, আজকাল আইন সবসময় সঠিক বিচার করতে পারে না। অনেক অপরাধী টাকার জোরে, ক্ষমতার জোরে সহজে বের হয়ে যায়। তাই আমি নিজের হাতেই আইন তুলে নিয়েছি। নীলা অব্রর দিকে তাকিয়ে রইল। তার চোখে এখনো ভয় আছে। সে ধীরে ধীরে বলল, যদি একদিন ধরা পড়ে যাও? ঘরের ভেতর কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। অব্র হালকা হাসল, তারপর বলল, ধরা পড়ব না। আমি কখনো আমার কাজের কোনো প্রমাণ রেখে যাই না। নীলা ধীরে ধীরে বন্দুকটা নামিয়ে রাখলো। তারপর হঠাৎ করে সে নিজেই অব্রকে জড়িয়ে ধরল। তার কণ্ঠে তখন ভয় মেশানো ভালোবাসা। নীলা বলল, দেখো, অন্যের ভালো করতে গিয়ে যেন নিজের কোনো বিপদ না হয়। অব্র হাসি দিল। সে ধীরে করে নীলার কপালে একটা চুমু দিল। তারপর বলল, হ্যাঁ জান, তোমার কথা মনে থাকবে। জানালার বাইরে তখন সকালটা পুরোপুরি জেগে উঠেছে। আর সেই সকালের আলোয় দুজন মানুষ দাঁড়িয়ে আছে একে অপরকে জড়িয়ে। একজন অন্ধকার দুনিয়ার রাজা আর একজন তার ভালোবাসা। কিন্তু আজ থেকে তাদের জীবন একসাথেই এগিয়ে চলবে।